আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ, বয়স কত? 29 বছর হবে। আচ্ছা, কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমার নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানায় এবং গুতিয়াবো গ্রামে আমার জন্ম। ওখানেই আছেন এখন? ওখানেই 2,500 আছি। 2,500 আছেন, মানে নারায়ণগঞ্জে আছেন। হ্যাঁ, ঠিক আছে, শুরু করেন। প্রথমে ব্যাকগ্রাউন্ড একটু শুনি। আমার জন্ম যে গুতিয়াবো গ্রামেই, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি। আমার বাবা একটা বেসরকারি জুট মিলে জব করতো। আচ্ছা, আপনার যেভাবে কথা বলেন আপনি বন্ধুদের সঙ্গে, এই যে পোলা বলতে গিয়ে ছেলে বললেন, এটা আপনার কারেকশন করার দরকার নেই। আপনি যেভাবে বন্ধুদের সাথে কথা বলেন প্রত্যেকটা ভাষাই আমার কাছে খুব প্রিয়, সুতরাং ওইভাবেই কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ বলেন। গুতিয়াবো গ্রামে জন্ম, যখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আর বাবা কি করতো? আমার বাবা বেসরকারি জুট মিলে থেকে চাকরি করতো। আচ্ছা আচ্ছা। তার স্যালারি খুব কম ছিল। আমার মা অনেকেই পরিশ্রম করতো আমাদের। কয় ভাই বোন ছিলেন? আমরা 3টা ভাই ছিলাম। আপনি বড় সবার? না, আমি মাঝারও, আমার ছোট আরেকজন আছে। আচ্ছা আচ্ছা। তারপর এই বেসরকারি স্কুলেই আমার ভর্তি হয়। কোনো মতো ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করি। জি। তখন আমার মার অসুস্থ হয়ে যায়। আমার মা আচ্ছা, অসুস্থ হওয়ার পরে আমার মাকে অনেক চিকিৎসা করা হয়। আমার বাবাই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে নিয়ে, দৌড়াদৌড়ি করার পরে মানে কোনো তার রোগই ধরা পড়ে না। আচ্ছা, ধরা পড়ে না। অনেক করার পরে ঢাকা অনেকবার আনছে। ওরা বলছে কলেজ মেডিকেল থেকে অপারেশন করবে, তারপর অপারেশন করে নাই তারা। না করাতে ফেরত দিয়ে রিলিজ করে দিয়েছে। তারপর ওরা বললো ওখান থেকে মিরপুর হসপিটাল নিয়ে যেতে। আচ্ছা, হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে অপারেশনের ডেট দিল, অপারেশন করে না তারা, তারপর রিলিজ দিয়ে দিল। আমার মা অনেক দিন পরে 1 বছর 1.5 বছরের মতো অনেক ভুগছে। ভোগার পরে লাস্ট ফিনিশিংয়ে ডাক্তার নিয়ে আসলো, পরে বললো তার পায়খানা রাস্তার মধ্যে ব্লাড ক্যান্সার হয়েছে। তার কোনো আর বাঁচার কোনো আমাদের হাতের কোনো নেই গাছের বাইরে। আমি অনেক দিন বনাদি চিকিৎসা করলো, অনেক ডাক্তার দেখালো, ভালো হয়নি। অনেক দিন পরায় ভুগলো আমার মা। তারপর ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করার পরে আমার মা মারা যায়। 6-এ ভর্তি হতে পারেনি আমি। আচ্ছা, তখন আমার বাবা আবার বিয়ে করে। মানে মারা যাওয়ার কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলে? হ্যাঁ, এই 5-6 মাস যাওয়ার পরে বিয়ে করে। আচ্ছা আচ্ছা। বিয়ে করার পরেই আমরা যেমন থাকতাম গুতিয়াবো গ্রামে, তখন বিয়ে করার 2-3 মাস পরেই আমার বাবাকে ওই জায়গাতে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, 2,500 চলে আসবে। পরে 2,500 আসার পরে আমার মা বাড়ি আবার ওই যে গুতিয়াবো গ্রামে। জি। তারা বলছে থাকি না। পরে আমার মা বাবা যেখানে তখন কাজ কাম করি না, আমার বড় ভাই কাজ করে, আমি আমার ছোট ভাই কাজ করি না। বাবা যেখানে যায় সেখানে চলে যাবো আমরা। আচ্ছা। বাবা নিয়ে আসলো 2,500 থাকলাম। তখন লেখাপড়ার স্কুলে ভর্তি করে নাই। অনেক দিনই পরে 5-6 মাস ঘুরলাম। তারপরে আমার বাবা অনেক সময় বিরক্ত হয়ে যায় আমার মার অশান্তিতে। মানে সৎ মায়ের? হ্যাঁ। কি অশান্তি করতো? অশান্তি, আমি এত বড় হয়ে গেছি গা, কাজ কাম করি না, কাজে যাই না, আমরা বাড়তে ইনকাম নাই, সংসার চালাতে কষ্ট হয়, এরকমই করতে পরে আমার ভাই অনেক সময় বিরক্ত হয়ে পরে আমার চাকরিতে নিয়ে যায় নারায়ণগঞ্জ। আমার বড় ভাই চাকরি করে মিষ্টির দোকানে। তখন আমার বড় ভাইয়ের সাথে নিয়ে দিয়ে আসে আমাকে। আচ্ছা। দিয়ে আসলার পরে আমি পরে 2-3 দিন থেকে আবার চলে আসছি। আমি থাকি না, কান্নাকাটি করি। বড় ভাই আবার মারতে আমার নিয়ে আসলো 2,500 থেকে। পরে 2-1 দিন নিলাম, আবার দিয়ে এরকম অশান্তি। পরে আমার সৎ মা একদিন 2-3 মাস যাওয়ার পরে বলে, তোর ভাত আমার ডেগো হবে না, আমার তোর ভাত ডেগো আমি জানতাম না, আমি যদি তোর ভাত রাঙি তোর ভাত দিব কুত্তারে খেতে দেবো। এটা কে বলেছে? আমার সৎ মা আপনাকে বলেছে? হ্যাঁ। আচ্ছা। তোর ভাতরা আমি আর আমার ডেগে রানলো, কুত্তারে দিলাম, তোরা খাওয়াইতাম না। তখন পরে আমার বুয়া ছিল, আমার ঠাকুমা ছিল, ঠাকুমায় অনেক কান্নাকাটি করলো সবাই। পরে আবার আমার বাবার কথা শুই না, আমার আবার নারায়ণগঞ্জে নিয়ে আসলো মারতে। পরে আর নারায়ণগঞ্জে আমি চাকরিতে লেগে গেলাম। তখন এই কাজ করতেছি নারায়ণগঞ্জে। তখন আমার বড় ভাইয়ের সাথে আমি গ্লাস বয়ের ডিউটি করি, গ্লাস বয় চাকরি করি মিষ্টির দোকানে। চাকরি করতে প্রায় 5-6 মাস পর্যন্ত আমি বাড়িতে আর যাই না। তখন বেতন মতন দেয় না, আমি বাড়িতে যাই না, আমি রাগ করছি বাড়িতে আর যাবো না। পরে 6 মাস পরে আমার মামা মারা গেল। মামা মারা যাওয়ার পরে আমার বড় ভাই আমাকে এই যে গুতিয়াবো গ্রামে নিয়ে আসলো। মামা মারা যাওয়ার পরেও আমাকে নিয়ে আসলে আমার যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে নিয়ে আসছে। পরে আর আমি বাড়িতে যাই নাই, বাবা দেখতে যাই নাই। আমি আবার নারায়ণগঞ্জ চলে গেলাম চাকরিতে। পরে অন থেকে প্রায় 1 বছর পরে আবার আমি 2,500 গ্রামে আসি। আচ্ছা। আসার পরে আমার মা অনেক কিছু আদর মদর করে। তখন আমি আবার ঘরে যাই না, আরেক ঘরে থাকি, আরেক ঘরে খাওয়া দাওয়া করি। জি। যখন টাকা ইনকাম করতে পারি তখন আমার আদর করে এরপরে আমার বাবা অনেক কিছু বলে। পরে আমি আর আমার মার সাথে কথা বলি না, প্রায় অনেক দিন, প্রায় 2-3 বছর এরকম কথা বলি না। পরে আমার বাবার একদিন হঠাৎ করে একদিন অসুখ হয়। তখন আমি নারায়ণগঞ্জ থেকে আবার আসা বাবারে 2-3 হাজার টাকা দিয়ে আবার চলে যাই। এরকম ভাবেই চলতেছে আমার জীবন। তারপর ওখানে আপনি কিসের কাজ করতেন? একটা মিষ্টির দোকানে চাকরি করতাম আমি। আচ্ছা, মিষ্টির দোকানে কিসের কাজ ছিল? এই গ্লাস বয়ে পানি দিতাম বা প্লেট দিতাম প্রথম অবস্থায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ,
তারপর অনেক দিন হয়ে গেল যে একটু কাজ টাজ শিখলাম, পরোটা মোটা বানাতে শিখলাম, তখন আমার বেতন ধরা হইলো 1200 টাকার মতো বেতন ধরা হইলো। তখন আমি মোটামুটি বাড়িতে যাই না, টাকা পয়সা দিই না, এরা চলতেছে বলে এরকম ভাবে যাইতেছে আমার জীবন। ঠিক আছে, তো এক সময় পরে আবার হঠাৎ করে একদিন 2-3 বছর পরে চাকরি ছেড়া 2,500 চলে আসি। আচ্ছা, চলে আসি এমন এই বছর দিয়ে আবার এই ঘুরি গাড়ি কাম কাজ করি না, আমি বাড়িতে খাই না, আমার ঘরে খাই না, আরেক ঘরে খাই, এরকম ভাবে যাইতেছে। পরে আবার 2-3 বছর পরে অনেক বকাবাজি করে, দেখে পরে এলাকা থেকে মানুষের খারাপ মন্দ বলে, খারাপ বলে। তারপরে আবার নারায়ণগঞ্জে চলে যাই, তখন পুরো এই পটামোটালি আবার এমন 2004-এর বন্যাতে, 2000-এর বন্যার পরে কী করি না, 2-3 মাস চাকরি করে আবার চলে আসি, এমনি ঘুরি গাড়ি খালি, কোনো টাকার কোনো আয় উন্নতি নেই, কামাই করি আইয়া যে কয়টা খরচ আনি খরচ করে আবার চলে যাই। আচ্ছা, কোনো আয় বাই কিছুই নেই। তারপরে কিছুদিন পরে বাড়িতে আসলো, পরে আমার সৎ মা বাড়িতে থাকে না, চলে যায়। পরে খাইতে মাইতে কতদিন পরের বাড়িতে খাবো আসা। আচ্ছা, পরে আমার বড় ভাইরে বলি, আপনি বিয়া করেন, বিয়া করলে আমরা তাই দুয়া খাইতে পারবো, রান্না বান্না দিলে। পরে অনেকদিন দেখা আমাকে পড়া পরে আমার বড় ভাইকে আমি ওই দেখে শুনি বিয়ে মেয়ে ঠিক করলাম। ঠিক করার পরে বড় ভাইয়ের বিয়ে শাদী হইলো। হওয়ার পরে দেখি আমার বাইর বউ বদি এরকমই করে, আইসা বাইর খাইতে মাইতে পারি না, মানে সৎমাও যেরকম ভাইয়ের বউ সেরকমই এরকমই করে। লেখাপড়া তো হয়নি, ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া হয়েছিল, তারপর লেখাপড়া করিনি, এরকমই করে। নিজের টাকা পয়সা ভাঙ্গা বিয়ে শাদী করাইলাম, বাইরের বউ এরকমই করে। পরে কি করবো, পরে আবার এরকম চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, চাকরি মাকরি করি, এই ঘুরি গাড়ি আবার আবার কদিন থেকে চলে যাই, এরকমই চলতেছে আমার জীবন। তখন আবার এমন বাজে নেশা মাশা করি না, কিছু জুয়া টুয়া খেলি না, যা কামাই করি বন্ধু বান্ধব নিয়ে খরচ মরচ করে শেষ করে জায়গা। হঠাৎ করে পরে বড় ভাইয়ের বিয়ে করলাম, এরকম অবস্থায়। পরে বড় ভাই বললাম, কি ভাই তোর বিয়ে করাইলাম যে সুখের লেগে, সেই সুখ হইতেও নাই, আইসা দুয়া খাইতেও পারি না ভাই, চাকরি মাকরি করে কী অবস্থা। পরে বড় ভাই বলে, তুইও বিয়ে করলা তাহলে? আমি কই, আমি যদি আমার বিয়ে করলে তো মানুষকে বলবো কি আমারে, আমরা আছেন, আমরা যদি আমার বয়স সাথে বিয়ে করি করবো, আমার তো আর বয়স হয় নাই এখনো, আমি বিয়ের সাথে কী করবো। এরকম ওই ভাই ঝগড়াঝাড়ি অশান্তি চলতেই আছে। পরে আমার ছোটো ভাইও চাকরি মাকরি কিছু করে না, তারও লেখাপড়া হয় না, ছোটো ভাইয়ের লেখাপড়া হয়নি। জি। তারপর এরকম চলতেছে। পরে আমি যে কোনোভাবে এমন করতেছি মরতেছি চলতেছে। আমি একটা আমার পাশাপাশি এই রূপগঞ্জ থানার মধ্যে আমার একটু মেয়ের সাথে সম্পর্ক হয়। আচ্ছা, সম্পর্ক করার পরে 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 আমার সম্পর্ক করি, আমার নিজের বিয়ে আমি নিজেই করি, কোড মিস করে বিয়ে করে ফেলেন মেয়েটাকে? হ্যাঁ, প্রায় 6 মাস বা 1 বছর যাওয়ার পরে আমি মেয়েটাকে বিয়ে করি। আচ্ছা, তাদের সম্পর্ক কথা আমি বলছিলাম বাড়িতে, পরে এরা সম্বন্ধ আসা যাওয়া করে, কিন্তু হয় না, আমার বাবা মা রাজি হয় না জায়গায় বিয়ে করাইবো আমার। আচ্ছা আচ্ছা, বাবা মা নয় তো, তখন তো বাবাও নাই মাও নাই? না, বাবা আছে আমার, বাবা আছে কিন্তু মা মারা গেছে। বাবা এখনো আছে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর পরে বাবা রাজি হয় না জায়গায় বিয়ে করাইবো না, বলে ওরা আমাদের ছোট জাত, মানে ওরা শিল সম্প্রদায়, বিয়ে করাইবো না। তো আমার সম্পর্ক আছেই, সম্পর্ক চলতেছেই। পরে হঠাৎ করে আমি একদিন আমার নিজেই বিয়ে করে ফেলছি আমি। আচ্ছা, নারায়ণগঞ্জে কোঠে এসে বিয়ে করে ফেলছি। আচ্ছা, বাড়ি জানাই নাই বিয়ে যে করছি আমি, যাইতেছে। পরে অনেকদিন মানুষের আস্তে আস্তে শোনা গানা ওই কাছেই বিয়ে শাদী করে ফেলছি, মানুষে জানতেছে। পরে অনেক সময় অনেক কথা বলতেছে বাপ মারে। পরে যে সৎমা আছে, পরে এই সৎমাই আবার আমার বাবাকে বললা আবার একটা অনুষ্ঠানের সিস্টেম করলো। বিয়ে যখন করে হয়েছে, তো আর আমাদের সম্প্রদায় তো হারানো যাবে না, এটা আনতেই হবে। আনলো, পরে অনেক অনুষ্ঠান করলো, আলাদা করলো, অনেক কিছু হইলো। পরে অনুষ্ঠান করার পরে, বিয়ে শাদী করার পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান হইলো। অনুষ্ঠান হওয়ার পরে আর আসলে এমনি মোটামুটি ভালোই। পরে আমরা একত্রে মিলে গেছি। আমার সৎমা যেমন ব্যবহার করতো না, আর এরকম ব্যবহার করে না আমার সাথে, আচ্ছা, করে না। তারপর চলতেছে। পরে এরকমই আবার সংসারে অশান্তি এবার একটা সৃষ্টি হয়ে গেছে। আমার মা গেছে, মা যায় বাপের বাড়িতে, আমার বাইর বউ যায় বাপের বাড়িতে, আমার ওয়াইফ তো আমি যাইতে দিই না তার বাপের বাড়িতে। আমি তুমি গেলে গা বাড়ি দেখবো কেন, কেটা কাটবো, এরা না যাইতে গা, তুমিও যদি যাও গা, তাই একই অবস্থা চললো। তো এই বাড়িঘর ফাঁকাই থাকবো। আবার আর মাধবদীতে চাকরি জয়েন করি, মাধবদী চাকরি জয়েন করি। এই আমার চাচার দোকানে আমি চাকরি করি। তখন ওই জায়গা থেকে প্রতিদিন আইসা যা চাকরি করি। আচ্ছা, আসতে চাইছি। আচ্ছা, মোটামুটি হবে মিষ্টির কাজ শেখা হইলো। শেখা হওয়ার পর মোটামুটি ভালো বেতন পাই, স্যালারি পাই আমি। পরে যা চলতেছে, এরা আসে আর যায় খালি, আমার বাইর বউ আমার মাও আসে আর যায়। তো সংসারে একা বউ, আমার বাড়িটা চকের মধ্যে করা হয়েছে, একা ছিলাম তখন। তখন একা বউ, সে বলে আমি থাকতে পারি না, একা ভয় লাগে। অনেক সময় আমার রাতের 2-3টা বাজে কাজ শেষ হয়ে যেতে, আসতে পারি না, এইরকমই চিলাচিলি করে, এনে তেনে করে। পরে এইরকম চলতেছে। এরপরে আমার ওয়াইফও আমি হেরা গেলে তুমিও যাবে কাতালি। পরে আমার যে দোকান চাকরি করি, আমার যারা দোকানে
আমি জেঠিরে বলি আমি কই দেখেন আমার বউর 1 লাখ কীভাবে থাকবো, পরে কয় তোর বউর এনে লইয়া পর। এরপরে মাধবীতে চাচার বাসায় নিয়ে গেলাম, যে চাকরি করি চাচার বাসায় যে থাকলো কয়েকদিন, এই 1 সপ্তাহ আমি থাকলো, থাকার পরে আবার চলে আসলো। পরে এই অবস্থায় পরে হঠাৎ করে একদিন আমার ওয়াইফ প্রেগনেন্ট থাকাকালীন পরে দিই বাসায় কেউ নাই। আচ্ছা, তারপর সে বাইরে গাড়ি আসে কীভাবে, তখন আমাদের ঘরে বাসায় আবার কারেন্ট নেই, আমাদের বাড়িতে কারেন্ট নেই, বাসার বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। পরে অনেক সময় অনেক কিছু ই করে কান্নাকাটি করার পরে আর কি পরে আমি এরকমই করে পরে আস্তে আস্তে পরে তুমি 27 মাস হলো তখন তাদের বাবার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আমার ছেলে হয় একটা, ছেলে হওয়ার পরে আমার বাবা মাকে বলি, করার পরে তারা যায় দেখে আমাকে অনুষ্ঠান করে। আচ্ছা, তারপরে আবার আসলাম, আসার পরে হঠাৎ করে একদিন ঝগড়া, পরে আমি একটা আমাদের পাশেই বাড়ির পাশে একটা দোকান নেওয়ার চিন্তা ভাবনা করলাম, বাজাপুরি সিঙ্গারা সিঙ্গারা বাজা বিক্রি করবো। আচ্ছা, পরে এটা নিলাম আজকে, কালকেই আমার সৎমা বলে তুই ভিন্ন খা, আমরা এক আর খেতে পারবো না। আচ্ছা, ভিন্ন খাইতে বলে? হ্যাঁ। পরে আমি ভিন্ন খামো, আমার তো একটা ডেস্কে কিছুই নাই, আমি কীভাবে ভিন্ন খামো হঠাৎ করে? রাইট। তো বললো কয় যা আসা টুকটাক আমার কাছে দিলাম, আমি ভাবছি আস্তে কিনা লবি, কিনা লইয়া পরে সংসার করবি। আমি কই এটা কি সম্ভব? একটা দোকান নিলাম আমি, হঠাৎ করে আমাকে ভিন্ন করে দিবা? তা আমি ব্যবসাটা কাজ কামড়া বাড়িতে করে দেওয়া লাগবো, ডাইল বাড়িটা দিলে দেওয়া লাগবো, ভিন্ন করে দিয়ে আসে, এটা কি সম্ভব? মানুষ কি বলবো এটা? পরে না, পরে আমাকে ভিন্ন করে দিলই এখন খাইতে পারবো না। আচ্ছা, পরে ছোট্ট একটা রুমে আমি থাকি, একদম ছোট্ট রুমে ভিন্ন করা দেওয়ার পরে কী হবে, এরপরে দিই আমার ওয়াইফ একা কাজ কাম করে দিতে পারে না, পরে আবার হঠাৎ করে 2-3 মাস দোকানটা চালায় ছেড়ে দিলাম দোকানটা আবার। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে আবার চাকরি করি, তখন চাকরি করি আবার 2,500-এ, আমাদের বাড়ি থেকেই 1 কিলো ফাঁকে চাকরি করতেছি, গেছি। পরে যার সাথে চাকরি করতাম, আমার মালিকের এক বাসি যে আমার সাথে কাজ করতো, ওকে, সে আবার ওই যে আগের থেকেই নেশা করে, সে হিরোইন আগে ব্যবহার করতো, হিরোইন নিত। তখন এটা আমি দেখি না এবং জানি না, তখন আমি সিগারেটও খাই না, পরে সিগারেটও খাই না। পরে আস্তে আস্তে তাদের সাথে থাকে একটা সিগারেট খাওয়া শিখে খেলাম। আচ্ছা, শিখার পরে সে হিরোইন খায়, আমি পরে দিই হিরোইন খাইলে আমাদের কাজের সমস্যা হয়, সে কাজ করতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন মালিক বকাবাজা করে আমাদের। বকাবাজা করার পরে আমি বললাম, আমি দাদা এগুলি খাই না, পরে এই জিনিস ব্যবহার করেন প্রয়োজনে, আমি ইয়াবা ব্যবহার করার প্রয়োজনে, হিরোইনের থেকে ভালো ইয়াবা। কে বলতেছে এটা? আমি বলতেছি। যখন পারেনি না, আমরা হিরোইন খেলতে আমার সমস্যা হয়ে যায়, আমার শরীর কাঁপে পরে চলে যান, অনেক কাজের সমস্যা হয়ে যায়। পরে সে হঠাৎ করে এই ইয়াবা ব্যবহার করতেছে অনেকদিন করতেছে। পরে আমাদের পাশেই আবার এটা বিক্রি করে, হঠাৎ করে আমাকে টাকা দিয়ে বলে কয় তোর বাড়িতে আসার সময় এটা নিয়ে আইস। আচ্ছা, পরে আমি কই পারবো না, কয় তোর বন্ধু মানুষ বিক্রি করে, তুই পারবি না, কত হইলে একটা। কয়েকদিন করার পরে একদিন হঠাৎ করে লয়ে গেলাম আবার, এমন পড়ায় দিনে আমার দিয়ে নেওয়ায়। আমি তখন আর খাই না, এটা খালি দেখি ওই অনেকদিন যাওয়ার পরে সে আমাকে পরে হঠাৎ করে একদিন আমি ওই ইচ্ছা করি একটা টান দেবো, পরে এমন ওই ভাগদা একটা টান দিয়ে দিতে, পরে দিয়ে আমি ওইটার মধ্যে জড়িত হয়ে গেলাম। আচ্ছা, তখন 500 টাকা 550 টাকা প্রতিদিন রোজ পাই, আমি যদি একটা ইয়াবা খেয়ে সংখ্যা চলে না, অনেক টাফ ব্যাপার হয়ে যায় সংখ্যা চালাইতে। চেয়েছে পরে এমনই চলতেছে। কি করে আপনি তখন ইয়াবা খাইতেন? ইয়াবা ওই যে আমি নিজে আমার মালিকের ইনকাম কি করতেন, কিভাবে কিনতেন, কিভাবে খাইতেন? এই জিনিস ওই যে আমাদের পাশেই, আমাদের বাড়ির পাশেই বিক্রি করে, আমারই একসাথে খেলি তো খেলাধুলা করি, সেই বিক্রি করে। আচ্ছা, সে আবার জানে আমাদের বাড়ির পাশে বিক্রি করে এটা। আচ্ছা, পরে এটা দিয়ে আমাদের নেওয়ার পরে এমন প্রতিদিন নেওয়া গেছে, এক টান দিতে বলে, আমি দেই না প্রথম। তারপর হঠাৎ করে আমি একদিন এমন টান দিকে ধ্যান দিয়ে একটা টান দিয়ে কেমন লাগে দেখি, পরে এমন হঠাৎ করে পড়ার সময় টান দিই। পরে 2-3 মাস যাওয়ার পরে একদিন হঠাৎ করে দিই, পরে আমারই মন চায় নিজের টাকা কিনা খাইতে। পরে 500 টাকা 550 টাকা প্রতিদিন বেতন পাই, এতে যদি একটা ইয়াবা খেয়ে 300 টাকা দিয়ে তাহলে আমার 200 টাকা থাকে। আচ্ছা, তখন আমার সংসার চলবো কি, অনেকটা অনেক কষ্ট হয়ে যায়। আমার ছেলের দুধ নিবো কীভাবে, সংসার চলবো কীভাবে, আমি খাবো কীভাবে, মনে চলতেছে এর সাথে শিখে গেলাম পুরাই খাওয়া। আচ্ছা, পরে আজকে একটা খাই, কালকে 2টা খাই, এরকম করতে করতে আমার সংসার শুধু অশান্তির সৃষ্টি। সংসার নিজে চাল নিতে পারি না অনেক সময়। আমার ওয়াইফ বকাবাজি করে, কি করে বকাবাজি করে, আমার তো আমি তো খাইই ফেলাই, ওয়াইফ তো জানা না আমি যে এগুলি করি, পরে জানা না, পরে করতেছি অনেকদিন পরে এইগুলি চলতেছে। পরে হঠাৎ করে পরে আমি চাকরি হঠাৎ করে আবার চাকরি ছেড়ে দিয়া আমার ওয়াইফের সাথে কাজে ঝগড়া হওয়ার পরে অনেক ওয়াইফরে মার দেওয়ার পরে সে তার বাপের বাড়িতে চলে যায়।
চলে যাওয়ার পরে 15-20 দিন যাওয়ার পরে আসে না। পরে আবার আমি এদের বাড়িতে হাইদাই গেলাম। যাওয়ার পরে আমি বললাম, কই তুমি টাকা কি করো? তুমি 500-550 টাকা প্রতিদিন বেতন পাও, আমরা 2 জন মানুষ খাওয়াইয়া 200 টাকা 200-300 টাকা হইলে আমরা অনেক ভালো হাই ফাই খাওয়া খাইতে পারি, তাহলে তুমি টাকা কি করো? পরে আমি কই টাকা খরচপাতি করে টাকা এরকম ভাবে বলি। হঠাৎ করে জানে সে আবার আমি যে টিকিট খেলার জুয়া খেলি। আচ্ছা, আমরা খেলিও আমরা আবার করি, নেশাও করি তার সাথে। ওকে, চলতেছে এরকম দিন দেখতেছে। পরে অনেক দিন যেতে যেতে অনেক দিন হয়ে গেল। পরে এরকমই চলে, আমাকে আর করতে পারে না। অনেকবারই আমার ভাই বাড়িতে অনেক সময় অনেক চাপ সৃষ্টি করলো আমার উপরে। তারা আমি আমার যে খাই এটা ধরতে পারে না, জুয়া টুয়া যে খেলি সেটা ধরতে পারতেছে। আমি যে টাকা পয়সা খরচ করলে কয় ওই যে সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলা আইসে ওই যে দোকানে বসে টিকিট খেলে টাকা এড়ায়, বাজে খাই সেটা জানে না তারা। আচ্ছা, পরে যেতে যেতে পরে হঠাৎ করে আবার যখন আমার ছেলের আস্তে আস্তে বড় হয়ে গেছে, পরে ছেলের স্কুলে ভর্তি করতে হবে, আমার ওয়াইফ বলে স্কুলে ভর্তি হতে হবে। পরে আমি কই আমার টাকা পয়সা এবারে তাই ওয়াইফে যে কোনো কৌশল আবার ওয়াইফ টিউশনি চালু করে, এই পাশাপাশি টিউশনি করে। তখন সেটা তার কিছু ইনকাম হয়, কিন্তু আমার যে ইনকাম হয় এটাকে আমি জুয়া খেললে আবার নেশাবানি করে একটা উড়াই দিই, আমার তো টাকা থাকেই না। বলতেছে পরে আমার ছেলেরে 3 টাকা নিয়ে স্কুলে ভর্তি করলো, আমাদের পাশেই নার্সারিতে ভর্তি করলো। ভর্তি করার পরে চলতেছে, আমার ছেলের মাথার ব্রেনটা ভালো, সে পরীক্ষা টরীক্ষা দিয়ে প্রথম এই প্লে থেকে নার্সারি উঠে প্রথম স্থান অধিকার করেই সে পাস করে প্রথম স্থান অধিকার করেই নার্সারিতে ওঠে, প্লে থেকে নার্সারিতে ওঠে। পরে বলতেছে এরকম। পরে আমি একদিন হঠাৎ করে বললাম, আমাকে আমার একটা ব্যবসা দিয়ে দাও, টাকা পয়সা দেওয়া আমার আবার বাউ করে। আমার বলে কইতে আমি টাকা দেবো, আমাদের টাকা কইতে টাকা থাকলে তুমি কামাই করো, তোমার থাকতেই পারে। পরে আমি বললাম আমার একটা এনজিও থেকে একটা ঋণ লই আমরা। ওকে, ঋণ লওয়ার পরে কয় ঋণ লইয়া তুমি তো যাবা জুয়া খেলতে। আমি বলছি না, খেলবো না। হঠাৎ করে আনছে, ওই টাকা উঠাই দিছে। উঠানোর পরে প্রথম 15,000 টাকা উঠাইছি আমার থেকে। আবার ওই যে জুয়া খেলে ঋণ হয়েছি, 15,000 টাকা উঠানোর পরে আমার ওয়াইফটা বাইক পাড়াই দিলাম, টাকা আমি রেখে দিলাম। ওই আমার টাকা পয়সা ওই পানা, ওই যে জুয়াটা খেললাম, পানা টানা আছে, আমার টাকা আর বাইক নিয়ে আসতে পারি না, 15,000 হ্যাঁ শেষ। আচ্ছা, পরে রাত্রে আসলাম, পরে ওয়াইফ বললো টাকা কই? আমি কই টাকা কেন দিছি, মিথ্যা কথা বলি, টাকা কেন দিছি। দেওয়ার বলে কয়টা কথা হইলো, তুমি টাকা দিছো, তুমি কইছো ব্যবসা দিবা, টাকা দিছো, তুমি তো জুয়া খেলে টাকা পয়সা হারাইছো। সে একটা করলো আমাকে। পরে হয় এমন 4 দিন যায়, আমার টাকা বাই করি না, এরকম একটা ঝগড়া সৃষ্টি হয়। বললে তুমি ব্যবসা দিবা, টাকা উড়াই দিলাম। পরে আস্তে আস্তে কিস্তি আবার আমি দিই, তোমার কিস্তি দেওয়া লাগবে না, আমি কিস্তি দিব, আমি যখন খরচ করে টাকা কিস্তি দিব। এটা তো কোনো কথা না, তুমি যে টাকা উড়েছো ব্যবসা করবে একটা, তুমি কি জুয়া খেললে টাকা হারাইছো, এখন যুক্তি এলো, এমনই ঝগড়াঝাটি হয়। পরে এরকম ঝগড়া চলতেছে, চলার পরে আমি কাজ কাম করি না, আবার নেশার জগতে জড়িত হয়ে গেছি, জুয়া টুয়া খেলি। পরে অনেকটা আবার আশেপাশে ঋণ হয়ে গেলাম, 50,000 টাকা ঋণ হয়ে গেলাম। আচ্ছা, পরে হঠাৎ করে পরে আমার যাই হোক টিরা কাটাইলো। পরে কইলা তুমি নেশা মাশা এই জুয়াটা খেলো না। ঠিক আছে, খেলবো না। পরে 1-1.5 বছরে আবার এই চাকরি কইরা 600-700 টাকা বেতন পাই, আস্তে আস্তে বাড়তে তখন আর জুয়া খেলি না, টাকা দিতেছি, তখন ইয়াবাও খাই না। কতদিন, অনেকদিন বদ্ধ ছিল। আচ্ছা, ঋণ টিন দেওয়ার পরে আবার এরকম হঠাৎ করে বললাম, এইভাবে একটা আমার ঋণ উঠাই দাও, আমি ঠিকই একটা ব্যবসা করবো। তারপরে আমার 30,000 টাকা ঋণ উঠাই দেয়। 30,000 টাকা ঋণ উঠা দেওয়ার পরে 30,000 টাকা কিছু মাল সামানা কিনলাম, এই কড়াই আনলাম। কড়াই আনার পরে আমার একটা ফ্রিজও লাগবে, ফ্রিজ ছাড়া ব্যবসা হবে না আমার। আচ্ছা, বৃষ্টি মাঝে ফ্রিজ লাগবেই, ফ্রিজ ছাড়া ব্যবসা হবে না। তখন আর দোকান নেই, আমার বাড়িতেই কারখানা একটা তৈরি করলাম। আচ্ছা, এই কড়াইটা কিনে না তৈরি করলাম, একটা ফ্রিজ আনলাম। ফ্রিজ আনার পরে আমার থেকে 3-3.5 টাকা আছেই, দুধ কিনবো কি দেয় আর চিনি কিনবো কি দেয়, আমি একটা কষ্টের মধ্যে ফেলে গেলাম। তাই হোক পরে আমার 2-1 হেল্প করে চিনি টিনি বাকি দিয়েছে, 2-9 টাকা কিনছি। কেনার পরে আমি একটা ব্যবসা বাণিজ্য করলাম, মোটামুটি আমার ভালো মাল তৈরি করলাম। আজকে বানাইলাম, বললাম এরকম দোকানে, হ্যাঁ আমার তো কিনে নিয়ে মিষ্টি বেচবো। আচ্ছা, পরে বানাইলে পরে প্রতিদিন মোটামুটি ভালোই ছেল। আজকে যা বানাই কালকে সব বিক্রি হয়ে যায়, বাড়ি থেকে এসে নিয়ে যায়, আমার নিয়ে ধারা দোকানে বেছে। পরে অনেক দিন চলতে মোটামুটি ভালো আমার সেল হয়ে গেছে। আস্তে আস্তে আমার কাছে টাকা অনেকই মোটামুটি আসতেছে। তখন আবার আমি জুয়া খেলি না, নেশা করি না, সব ছেড়ে দিছি, একদম ভালো প্রসেসের। পরে আমার ওয়াইফ আমার সাথে পরিশ্রম করতেছে। পরে আবার একটা আমি কারিগর নিলাম, আমার মতো টাকা লোক নিলাম, নেওয়ার পরে কাজকর্ম করতেছে। প্রায় 5-6 মাসের ভিতরে মোটামুটি আমি ভালো ক্যাশ ক্যাপিটাল 2-3 লাখ টাকা ক্যাশ হয়ে গেছে আমার হাতে। জুয়া টুয়া খেলি না। পরে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট করার পরে ব্যাংকে রাখলাম। পরে হঠাৎ করে আমার ওয়াইফে আমার ওই যে ব্যাংকে যে টাকা রাখলাম, এক চান্সে 3 লাখ টাকা আমি জমা দিলাম ব্যাংকে, অ্যাকাউন্ট যখন খুললাম। খোলার পরে আমি ব্যাংকের বইটা আনলাম বাড়িতে, কয় ব্যাংকের বই কার, আমি কি আমার। আর আমার ওয়াইফ দেখে
3 লক্ষ টাকা ফার্স্ট চেয়ে আমি অ্যাকাউন্ট খুলি 3 লক্ষ টাকা জমা দিয়া পরে খোলার পরে পরে কয় তোমার নামে টাকাটা তুলে টাকাটা তুমি আমার নাম দিতা আমি কই কে আমি কোনো আর এখন নেশা বাণিজ্য জুয়া খেলি আমি তো একদম ভালো দেখো না ব্যবসা তার কিছু বুঝি না প্রতিদিন এরকম সকালে রাতের 12টা পর্যন্ত কাজ করতেই থাকি করতে করতে মোটামুটি চলতেছে আমার জীবন চলার ক্ষেত্রে পরে প্রায় এমন প্রতি মাসে 20,000 10,000 টাকা তুইকেছি ব্যাংকে তুইকেছি পরে বলতেছে আমি যে জায়গায় থাকি আমাদের জায়গাটা অল্প একবারে আমি কারখানা যে জায়গায় খুলছি এই জায়গাটা আমার চাচার জায়গা চাচায় কয় এখন প্রায় 1 বছরের মতো সময় চাচা কয় এখন বাবা ঘর তো উঠেছো তো কদিন করছো জানো তুই একটা গাছ আমার কিনে আমি নিলো কিনে নিলো আমি কাকা আর কয়টা দিন যাক কিছু টাকা পয়সা মানাই পরে একটা জায়গা কিনা কারখানা করলালো মনে চলতে পরে মোটামুটি অনেক টাকা পয়সা পড়ায় এমন ব্যবসা চলতেছে আমার ব্যবসা পুরো নাম ডাক হয়ে গেছে পরে আমি একটা ব্যবসার মানে একটা মিষ্টির কার্টনে আমার দোকানের একটা নাম সিস্টেম করতে করছি পরে অনেক দিন পরে আমি একটা বাক্সর নাম দিলাম বিশাল মিষ্টান্ন ভান্ডার আমার দোকানটার নাম দিলাম আচ্ছা এটা আমার ছেলের নাম দেওয়ার পরে অনেক মোটামুটি আমার আড়াজার থানায় এরকম কোনো ব্যক্তি আমাকে চিনে না যে বাদ নাই একদম ছোট থেকে একদম একটা আড়াজার থানার অলিয়ে গলিয়ে সবাই আমার মিষ্টি ছেড়ে গেছে এবং আমার নাম ডাক অনেক হয়ে গেছে আচ্ছা প্রচুর চলাচল আছে মানে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল এই আলামিন ডাকার তাই আলামিন মিষ্টি যাইতো সেই আলামিন মিষ্টি কার্টন করে বিক্রি করতো আলামিন আমার রানিং এটলা আলামিন মিষ্টি আর ঢাকা থেকে যায় না 2,500 একদম বদ্ধ হয়ে গেছে শুধু বিশাল মিষ্টি চলতেছে 2,500 এরকম কোনো জায়গা নাই অলিগলি নাই আমার মিষ্টি চলে না যে পরে আস্তে আস্তে পরে আয়া থানা পরে আস্তে আস্তে এই রূপগঞ্জ থানার দিকে আসতে শুরু করলো অনেক বেচাকিনি আমার রানিং হয়ে গেল সবাই অলিগে চিনা গেল এত ভালো মিষ্টি এত কম রেটে বিক্রি করা হয় আচ্ছা পরে দিতেছে চলতেছে অনেক চলতেছে পরে 2-4 জন কারিগর পরে আমার পুরো আরো 2-3 জন কারিগর বাড়ানোর পরে অনেক কিছু অনেক বান্ডবাতে কিনলাম কেনার পরে অনেক কিছু করলাম পরে দেখতেছে আমার কাকা দেখতেছে অনেক আমি র্যাঙ্কিং উঠে গেছি অনেক নাম ডাক হয়ে গেছে আমার ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়েছে চলতেছে পরে হঠাৎ প্রায় আমার 8-10 লক্ষ টাকা আমার 8-10 লাখ টাকা পরে ব্যাংকে জমা হয়ে গেছে পরে আমার ওয়াইফ আসলে পরে আইসা পরে দেখে প্রায় 10 লক্ষ টাকার মতো ব্যাংকে কয় আল্লাহ তুমি একটা জায়গা টাকা কিনা আর পরে জায়গা কতদিন থাকবা কতদিন আমি কই দেখি কিনবো একটা ভালো জায়গা পাইয়া কিনবো ছোট একটা ঘরে থাকি মানুষের জায়গা কয়দিন কারখানা করে রাখবো আমি পরে চলছে আমাকে দেখবো পরে কিনবো করতে করতে এমন প্রায় আমার আরো 2-3 লাখ টাকা প্রায় 12-13 লাখ টাকা হয়ে যায় ব্যবসা চলতেছে হাই স্কুলে অনেক স্পিডে চলতে ব্যবসা চলতেছে আমার মাল কোনো ইচ্ছা করতে পারে না আজকে রাতে বানাই সকালে বিক্রি হয়ে যায় এরকম চলতেছে পরে হঠাৎ করে এমন ওই আগের যে জুয়া খেলার বন্ধু বান্ধবের সাথে আবার একটু যোগাযোগ হয়ে গেল পরে দেখি কিনবো কেন হয়ে যোগাযোগ হতে পারে আস্তে আস্তে আবার জুয়া খেলাতে নেমে গেলাম জুয়া খেলাতে নামার পরে দেখেছে এমন খেলা দড়ি 5,000 10,000 টাকা একদিন যায় 2 দিন যায় মানে একদিন আসে 4-5 দিন হারি ওমা আমার বউ ওয়াইফ জানে না আবার আমি যে টাকা উঠে গেছি এটিএম কার্ড আমার থেকে চেক বই আমার থেকে আমি এটা বাইক আর রাখি নাই এটা আমার কাছে আর পার্সোনালভাবে রাখছি আমি এই কাছে উঠে গেছি এরকম ব্যবসা চলতেছে আমার হরদম তো ব্যবসার দিকে তখন মন আস্তে আস্তে আমার গাম্ভীর দেখে থাকা নষ্ট হইয়া আচ্ছা কারিগর দিয়ে করা গেছি কিন্তু কারিগররা দিয়ে প্রতিদিন আমার যে নাম ডাক মিষ্টির এরকম আস্তে আস্তে মরতেছে এটা আমি যেই কাজটা করি এই কাজটা আমার অনেক ভালো হয় কিন্তু কারিগর দিয়ে করাইলে ওই খাওয়া দাওয়া করার জন্য তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য কোনো মতো কইরা থিয়া জায়গারা তারপর আমার চলতেছে পরে এরকমই আমি আস্তে আস্তে ইয়া পরে চলতেছে পরে আস্তে আস্তে হঠাৎ করে শোনে আমার ওয়াইফ দেখে আমার এটিএম কার্ড এবং আমার চেক বইয়ের ইরাতেই খেলায় চেক বই আবার আমি লিখতে পারি না আমি যার চেক বই লেখাইতাম সে আবার ওই অল্প একটু জায়গা থাকে না 1 লক্ষ টাকা উঠাইলে ওই অল্প একটু জায়গা 1 লক্ষ টাকা লেখা রাখতো উঠাইয়া দিত পরে এমন পরে 4-5 লক্ষ টাকার ভাতা উঠে লেখে গেছে লেখার পরে টাকাটা থাকতো যে পরে আমার ওয়াইফ দেখতো দেখা বলতে এক ঘটকা দেখা বলে কয় তুমি এত টাকা তুইলা তুমি এত টাকা কে লেগে উড়াইলা বলতেছে আমি এমনি উড়াইছি ব্যবসা বাণিজ্য দরকার হয় উড়াইছি আবার থুয়ে দেবো আর ওয়াইফ কয় তুমি 5-6 লাখ টাকা উড়াইছো দেখা গেছে চেক বইয়ের মধ্যে তুমি এত টাকা কই থুয়ে দিবা আবার আমার ওয়াইফ বলতেছে আমি কই থুয়ে দেবো মানে আমি আছে টাকা একজন দিছি এরকম মিথ্যা কথা বলতেছি কিন্তু আসলে যে আমি যে সঙ্গে জুয়া খেলা আবার ধরে ফেলছি এরকম চলতেছে জুয়া খেলা চলতেছে চলার পরে এমন একদিন যেতে 8 দিনই হারি আরতে পরে একদিন হঠাৎ করে যেমন আজকে তো হারতেন তারপর খেলতেন কেন খেলতাম ওই টাকার লোভে লোভে যে যদি আসে যদি এরকম চলতেছে আসে পরে দেখি এরকম চলতেছে এবার এমন যাই আর আসে এমন একদিন আসে 4 দিন যায় এরকম লোভে পড়তে ব্যবসা চলতেছে টুকটাক ব্যবসা করতেছে আর আমি ব্যবসার দিকে মন না আগে যে পরিশ্রমটা করতাম সকালে 12-1 পর্যন্ত পরিশ্রম করতাম সেই পরিশ্রম আর আমি করি না
আমার ওয়াইফ দেখে সারাদিন পরে বুঝতে পারে আমি জুয়া খেলায় পুরো লিপ্ত হয়ে গেছি। পরে টিকিট খেলা জুয়া খেলে তারপরে আবার তাস খেলা ধরলাম, তাস খেলতে যেতাম বন্ধু বান্ধবের সাথে। আচ্ছা, কাজ কাম ফালাইতে তাস খেলতে যেতাম। কারিগর কোনো মতো করলে করছে, না করলে নাই। এমন মাল নষ্ট হয়েছে কতদিন চলতেছে আমার দিনকে দিন। মিষ্টির আবার নাম ডাকা আছে না, মিষ্টি দরকার প্রতিদিন 200 কেজি, জন্ম দিতে পারি 100 কেজি, এরকম হয়েছে। তারা দেখেছে আমি ব্যবসা বাণিজ্যের মনই দিই না, আমি চলতেছি মন্দিমুখী। মানে আমার টেনশন হলো যে আমার 8-10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা আমি জমাইলাম, টাকা কিনবো, সেই জায়গাতে আমার টাকা কমতেছে, আস্তে আস্তে বাড়ে না, টাকা বাড়বো, সে জায়গায় বাড়ে না, কমতেছে। তারপর দেখি এরকমই চলতেছে। আমার ওয়াইফ অনেকেই আমার সাথে রাগারাগি করতেছে। করার পরে একদিন পরে আমার ছোট ভাই আমার সাথে চাপ সৃষ্টি করলো। চাপ সৃষ্টি করার পরে আমার ওয়াইফ ঝগড়া লাগলো এই টাকা পয়সা লইয়া। আমার ওয়াইফকে অনেক মার দিছি, মারতে তার একেবারে পানিতে ফেলাই ফেলেছি। অনেক সময় কথা বলতেছে, তারও তো পড়া নিয়ে আছে, তোর টাকা আমার যেমন উঠে কী করলো, সেটা তো আমার সাথে পরিশ্রম করছে। মার দেওয়ার পরে আমার ওয়াইফ চলে গেছে তার বাপের বাড়িতে আমার ছেলের নিয়ে। পরে আমিও যাই না আনতে, পরে 3-4 মাস হয়ে গেছে। আমি কাজ কাম করি, পরে অনেক রাইন্দা বাইরা কারিগরে খাওয়াবো না আমি খামো, যাইকাছে। পরে ওয়াইফ 3-4 মাস পরে আবার আমার ওয়াইফ আসলো, ইচ্ছা করি আসছে, দেখতেছে এই অবস্থা। আসার পরে আমার সুমন্দির নিয়ে আসছিল, সুমন্দির নিয়ে আসার সুমন্দির অনেক বকাবাজি করলাম। আমি কই আপনার বোন আমি লেদাঙ্কা, আমার লাগতো না আপনার বোন, আমি যা করি আপনার বোনের খাওয়ান দরকার, খাওয়ান আমি জিজ্ঞাসি, পন দরকার পরন দিয়েছে। আমার বোনের কেউ তেলে দাম লাগাছে, খাওয়ান টাউন আমি আনতেছি। পরে সুমন্দি বলতেছে, এইটা তোর কথা না, তুমি যে এত টাকা পয়সা কামাই গেছো, টাকা পয়সা কই যাইতেছে গা, আমার বোনের তো এরা বুঝতেছে, তোমার বালার লেগে বলতেছে, তুমি যদি এরকম করো চলবো। পরে আমার মন্দিরে আমি বকাবাজি অনেক করলাম। সুমন্দি আমার ওয়াইফটা রাইখা সুমন্দি রাতেই চলে গেল। চলে যাওয়ার পরে আমার ওয়াইফটা আমার ঘরে জায়গা দিই না। পরে আমার ছেলেও কান্নাকাটি করতেছে, পরে আমি ছেলের আমার সাথে রাখছি কতক্ষণ, পরে ছেলেও থাকে না, ছেলে মার সাথে চলে যায়, মারানো যাবো। আমার ওয়াইফ বাইরে বই রয়েছে। পরে 12টা-1টা বাজে, পরে আরেক ঘরে গিয়া আমি আর জায়গা দিই না, আমার ওয়াইফরে জায়গা দিই না। 12টা-1টা বাজে পরের দিন গড়াইছে, পরের দিন আবার ইচ্ছা মতো মার দিছি খালি। আচ্ছা, মার দিছি। পরে অনেক কান্নাকাটি করে পরে আরেক ঘরে 2 দিন রইলো। রোয়ার পরে থাকতে পরে ছেলের ডাক খুঁজে করে মায়াডে আবার আসলো। আসার পরে আমার ওয়াইফের কথা বলতেছি, আবার আমাদের মিল হয়ে গেল, আগের দিন চলতেছে। চলার পরে আমার ওয়াইফ দিকে আসতে দিকে আছে, তুমি যে টাকা এত পরিশ্রম করো, টাকা পয়সা জমাও, কারণ দেখছোই তো, কারণ এই যে আজকে যদি তোমার কিছু হয়ে যায় তা আমার কি, তুমি দেখছোই, তুমি আমার সম্পর্ক করে বিয়ে করছো, আমার তো আর কেউ দেখতো না তোমার বাড়িতে। তুমি যদি মরে কিছু হয়ে থাকা, তাহলে আমার একেবারে 4 গোল, আমার এই বাড়ি থাকার জায়গাও নাই, বাই করে দিও, আমার ছেলে আমি কই যাবো, বুঝাই আছে আমারে। তো আমি আমার ওয়াইফের সাথে বলতেছি, ভালো হয়ে যাবো, কিছু করতাম না। তারপরে দিই আমার ওয়াইফ আসতে, মানে দেখে আমি খেলি, জুয়া খেলেই যাচ্ছে। হ্যাঁ, খেলতেছি, ব্যবসা দিয়ে কোনো মনই নেই। পরে অনেক পার্টি মোটি আমার বাড়িতে আসে, মিষ্টি মাল পায় না। ঈদের মধ্যে অনেক মিষ্টি বেচাকিনি হয় ঈদের মধ্যে বা পয়লা বৈশাখে। মানে আপনি মিষ্টি বানানোর দিকে মন নাই? হ্যাঁ, মন নাই। ওই কারিগররা কোনো মতো করলে করে, না করলে নাই, নষ্ট করে। পরে আমার ওয়াইফ বলে, তুমি নাই, কারিগররা অনেক কিছু নষ্ট করে, হয় খেলা নিয়ে যায়, তোমার লস হয়ে গেছে, তুমি এই জুয়া খেলা ছাইরা দিয়া তুমি না ব্যবসার দিকে মন দেখো, অল্প কয়দিনে তুমি 8-10 লক্ষ টাকা মালিক হয়ে গেছো। এই জুয়া খেলা তোমার জীবনে কিছু হইব না, শুধু ধ্বংসের মতনই হইব, তুমি এই জুয়া খেলা ছাইরা দাও। পরে আমি বলি ছাইরা দিব, আমি খেলি না, এগুলি বলি আমার ওয়াইফরে। পরে আমি আগে চলে এমন তো জুয়া খেলতেছি। পরে আবার এই আস্তে আস্তে আবার এই আমি ইয়াবার দিকে জড়িত হয়ে যাই। ইয়াবা নিজেই তখন কিনা খাওয়া শুরু করি, 4টা-5টা কিনা প্রতিদিনই খাই, এক জঙ্গলে গিয়ে বসে খাই নিজেই। হ্যাঁ, নিজেই খেতে পারি না, তারপরও শিখে খাইতেছি। খাইয়া জঙ্গা পুরাপুরি এটার একদম একেবারে শিখে ফেলাইলাম। তখন ওই যে দিক দা জুয়া খেলে টিভিতে খেলা ধরছি, বা ইন্ডিয়া বা পাকিস্তান এর লগে খেলা ধরছি, এন্দা দেখি আমার দল আটতাছে, ও মা আমি ইয়াবা কিনা একটা জবের মধ্যে গিয়া ইয়াবা খাইতে আসি, আর চলতেছে। আমার মন টন একদম নষ্ট হয়ে গেছে। কি আর ব্যবসা বাণিজ্য, আইয়া বাড়িতে কাজ কাম করি না, রাইতের রাত জায়গা থাকি। আমার ওয়াইফ আমার সাথে অনেক বকাবাজি করে, কয় তুমি জায়গা থাকো কি হবে রাইতের রাত, এটা কি হবে সম্ভব? আচ্ছা, তুমি সারাদিন গোরো ঠিক আছে, ক্লান্ত শরীর লাগে, তুমি মাস দিনের দিন জায়গা থাকো রাতে, ব্যাপারটা কি?
দিনে সকালে 1-2 ঘন্টা ঘুমাইলে ঘুমাও, আবার উঠা যাও গা। ব্যাপারটা কি এমন? ওই তদন্ত করতে 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 এমন একটা জায়গায় বারবার প্রতিদিন যাই, 4-5 বার মানুষের ফলো করে এমন ধরতে ধরতে দেখে আমি এই ইয়াবা খাওয়া শিখে গেছি। আচ্ছা, ইয়াবা খাইয়াছি, পরে এক পলকে পরে যেমন খাইয়াছি আমি, আমার আর বদ্ধই করতে পারে না, আমার বাবা অবদ্ধ করতে না, বাইরেটা কেউ বদ্ধ করতে পারে না। খাইতেছি, পরে কই আছে, কয় তুই যখন খাস ওই বাইরে গিয়ে কি দরকার, তুই বাড়িতে বই খা, আমাদের মান সম্মান তো আছে। মানুষে যে কয় এই ইয়াবা খাস, তুই জঙ্গলে বইয়া ইয়া মানুষ যে জায়গায় যাইতো না, জীবন মরে গেল, তুই এই জায়গায় বইসা রাত নাই দিন নাই ইয়াবা খাস। জোপ জঙ্গল জোক টোক অনেক কিছু জায়গার মধ্যে আছে, শিয়াল টিয়াল, তুই এই জায়গায় বইসা খাস ইয়াবা, রাতের 12টা 1টা নাই। পরে আস্তে আস্তে যেমন চলতেছে, পরে তুই বাইত বই খা, খাবি যখন বাইত বই খা, বাইরে খাওয়া দরকার নেই। এরকম ওই বাইত বই খাইতেছি, চলতেছে। আর আমার জুয়া খেলা চলতেছি, জুয়া খেলি আমি, জুয়া খেলতেছি, পরে চলতেছে এরকম দিন, প্রতিদিনে জুয়া খেলি। খেলতে খেলতে ওই যে আমার 10-12 লাখ টাকা আমি করছি, সব গেছে। হ্যাঁ, পরে 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকার মতো আমার হাতে আছে, আর এরকম আছে। আচ্ছা, পরে যেমন একটা জায়গার কথা হয়ে গেছে, যেমন 5-6 লাখ টাকা হলে জায়গাটা নিতে পারবো, 4 ডিসিম জায়গা, এরকম হয়ে গেছে। পরে আজকে কথা হইলো, কালকে আমি বায়না দিব। আজকে রাতেই আমি জুয়া খেলা একদম 4টি গোল করে ফেলছি। আজকে কথা হয়েছে, কালকে জায়গাটা আমি রেস্ট জায়গার বায়না দেবো। সেটা আপনি জুয়া খেলে শেষ করে এক রাতেই জুয়া খেলা 4টি বাটি গোল করে ফেলেছি। 4টি বাটি গোল জিনিস কি? একদম টাকা 1 টাকাও নাই। পরে দিয়ে আমার বাড়িতে মানুষজন আসছে, আসার পরে কয় কি তুমি টাকা বায়নাপত্র করবা? আমি কয়েকদিন সময় দেয়, আমার টাকা একজন দিছি যে টাকা লইতে পারতেছি না, এরকম ঘুরাই যাচ্ছি মানুষটা খালি। মানে আমি যে টাকা এলাইছি তো জানো না, আমার অবস্থা তো এরকম চলতেছে। কি করি? মানে আমার ওয়াইফও জানে টাকাটা আমি কিনবো, বলছি ওয়াইফের সাথে কথাবার্তা বললে সব কিছু করলাম, করার পরে ওই কাছে এরকম দিন যাই গেছে। পরে এমন ওই ঝগড়া দিক আছে, টাকাটা তুমি কইছো কিনবা, তোমার টাকা গেল কই? পরে আমার এই চেক বইটা জমা বইটা নিয়ে সে ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে চেক করলো আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে, দেখে শুধু 3,000 টাকা অ্যাকাউন্টে আমার আছে। পরে আমার ওয়াইফ ই করলো, ম্যানেজার ইয়ের সাথে অ্যাকাউন্টে জিগেলো, সে কত লক্ষ টাকা পর্যন্ত এই পর্যন্ত জমা দিছে খালি। পরে হ্যাঁ 13,60,000 টাকা মতো আপনার হাজবেন্ড খালি জমাই দিছে, 1 টাকা উড়ায় নাই এর বিনিময়। আচ্ছা, 13,60,000 টাকা জমা দিয়া উড়ায় নাই, এরপরে আর জমা দেয় খালি উড়াইছে বসে দিন, খালি টাকা সে উড়ায় খালি নিচেই, জমা দেয় নাই। আমরা বলছি বাবু টাকা পয়সা জমা টমা দেন না, দিই ব্যাপার কি, সব সময় যে ভালো নামে এগুলি বলছে। পরে আমার ওয়াইফ আসলো, আইসা পরে আমার বাবারে বা কাকা করে ডাইকা বললো, কই দেখেন আপনার পোলায় 13,60,000 টাকা ব্যাংকে জমা দিছে, এর মধ্যে জমা দিছেই আর উঠায় নাই, এর মধ্যে উড়ান যে শুরু করছে, তারপরে আর 1 টাকাও থই নাই, সে 1 টাকাও থই নাই। এরকমই ওইসে জায়গাটা লইব, জায়গাটা লইতে পারে নাই। তারপর এগুলি অনেক ঝগড়াঝাটি হইলো। পরে আমার বাবাটা ভাই আর কাকারা বইলো, কয় দেখ বাবা, যা করছ জীবনে অনেক তো করলি রঙ্গ তামাশা করতে বলতো, জীবন ব্যর্থ, তুই দেখতে কিছু পাইলি না। কয় এই যে তুই এক খাওয়া শিখছস, আমাদের ফ্যামিলির মধ্যে এগুলি কিন্তু কেউই খায় না, এরকম নেশা কারোই নাই, তুই যে এক নেশা করলি। পরে আমার ওয়াইফ বলতেছে, কয় তুমি দেখো সম্পর্ক করে আমার ইয়ে আছে, বই তোমার বাড়িতে মান সম্মানের ইটা কম, আমার দৌড় কম, তুমি সম্পর্ক করে বিয়া করছো, তোমার ইচ্ছায় বিয়া করছো, এটা করছো। তুমি যদি এগুলি এই জুয়া টুয়া ইয়া বাটে বা খাও, তোমার জীবন, তোমার ছেলে বড় গেছে, তোমার ছেলেও তো কিনতে গেলাই হঠাৎ করে, তার কথা আমি সেটা শুনি না, আমার খাওয়া খাইতেছি আর খেলা খেলতেছি। পরে আমার বাবা আবার কিছুদিন পরে এরকম একটা, বাবাই আমাকে 1 ডিসিম টাকা রেজিস্ট্রি করে বাড়ি থেকে দিছে, দেওয়ার পরে আছে জায়গাটা, পরে রেজিস্ট্রি করে দিছে। পরে আমার বউর ওয়াইফ আমার কাছে কথা, তার ছেলে হয়েছে, আমি তোর আগেই রেজিস্ট্রি করে 1 ডিসিম টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে উনি আমার ব্যবসা আর আয় নাই, যে জায়গা মাসে 20,000 30,000 40,000 টাকা ব্যাংকে তুইছি, আয় নাই, খালি ব্যয় করতেছি। ব্যয় করতে করতে পরে এরকম হয়েছে, ইনকামের আমার মিষ্টি মোটা টুকটাক চলতেছে, কিন্তু নাম ডাক আগের থেকে খালি আস্তে আস্তে উঠছে যাই, আবার এমন মরতেছে, নষ্ট হয়ে গেছে। যেমন তোর মানুষ একদম একেবারে অবলোডে জানা নিয়ে থাকা, পরে হঠাৎ করে মানুষে কয় সে ইয়াবা খায়ও, ইয়া বিক্রিও করে। আমি কোনোদিন ইয়াবা বিক্রি করি নাই, ইয়াবা খালি খাইছি, খেতে পরে এমন চলতেছি, আমার জীবন চলতেছে খালি ইয়াবা খাইতে পরে গেলাম যে বাড়িতে বসেই খাই। আমার মাঝে মাঝে আমার ছেলেও দেখে ফেলে আমি ইয়াবা খাই। আমার ওয়াইফ আমাকে বলে, কয় দেখো তোমার পোলায় তোমার দেখে ফেলা কি খাও, তোমার কাছে তোমার সামনে কয় না, গিয়া আমার ছেলে আমার কাছে কয় দেখো বাবাই কি খাইতেছে জানি,
আচ্ছা, মানে ছেলেই দেখে ফেললো? হ্যাঁ, দেখে ফেললো। পরে কয় দেখো আমার আমি খাওয়ার পরে আসার পরে আমার ওয়াইফ কান্দা কইরা বলতেছে, কয় দেখো তুমি আজ কি খাও, তোমার ছেলে তোমার দেখে আর তুমি এগুলি খাও আমার কাছে কয়। তোমার কাছে কইতে পারে না ঠিক আছে, কিন্তু আমার কাছে তো কয়, সে তোমার বয়ে তোমার কাছে কিছু কইতে পারে না। কয় তুমি যেগুলি করতেছ, কয় দেখো করতেছ এমন ওই একদিন যায় 2 দিন যায় খাইতেছি চলতেছি। পরে আমার ছেলেও প্রায় এবার লেখাপড়া করিয়া ভালো রেজাল্ট করে, প্লেতে প্রথম স্থানাধিকারী, নার্সারিতে প্রথম স্থানাধিকারী প্লেতে উঠছে, এবং প্রথম স্থানাধিকারী ও আনা থাকতো বড় আনা উঠছে কেজিতে প্রথম স্থানাধিকার করে। দেখো ছেলেটার কি লেখাপড়ার মান টান, তুমি একটু হ্যার দিকে নজর দাও, একটা মাস্টার রাখো, রাইখা তারা লেখাপড়া করাও, দেখবা সেই তোমার করবো, তুমি এই রঙ্গন সব ছেড়ে দাও। পরে আমি তারপরেও গেলি সারি না, ছেলে আমার দেখালায় দেখে পড়াই দিনই দেখে, তারপরে এটা আমি ছাড়ি না। পরে আমার ওয়াইফ এগুলি লিয়া হয়েছি করে, আমি আরো ওয়াইফে বকাবাজি করি, মাইদার করি, এগুলি চলতেছে আমার জীবন। আচ্ছা, চলতেছে। পরে এমন দেখেছে, পরে এমন আশেপাশের থেকে আরো আমি ঋণ যে করতেছি, আমি ঋণ করতেছি, যেমন আমার ব্যবসা যে ভালো আছিল, এমন দেখছে ভালো চলতেছি, মানুষের টাকা আমার হাওলাত দিয়েছে, আমার অনেক হাওলাত দিকেছে। এমন আমি ইনজিওর থেকেও 1 লাখ 1.5 লাখ টাকা চাইলে আমার দেয়। আমি একটা ব্যবসা করি, জানে এলাকার সবাই নাম ডাক আছে আমার, এরকম দিকেছে এমন ওই পরে 4-5 লাখ টাকা আবার উল্টা আমি ঋণ হয়ে গেলাম গা। আচ্ছা, চলতেছে ঋণ হয়ে গেলাম, কারণ এই টাকা পয়সা দিমু কি হবে, মানে আমি খালি দিন যাই, আমি ক্ষতি করি, খালি আয় নাই, আমার ব্যয় হয়, ইনকাম যা হয় এত বেশি ব্যয় করে লাই। ইনকাম 1000 টাকা, খাইয়ে লাই 2000 টাকা। আচ্ছা, জুয়া খেলে লাই 5000 টাকা। চলতেছে এরকম জীবন চলতেছে। আমার ওয়াইফ খালি কান্নাকাটি করে, কয় দেখো ইয়াপরে হঠাৎ করে মানে মানুষের ঋণ আর কতদিন আমার দিব, মানুষের যখন পাওনাদার দিতে পারি না, বেকা টাকা দিতে পারি না, তাই আনছি যার থেকে দিতে পারি না, এই মানুষ বাড়ি ঘরে আসা শুরু করতেছে, আসতেছে বলতেছে ঘরের নিমুগা ভাঙ্গা, এই আলমারি নিমুগা ভাঙ্গা, ফ্রিজ নিমুগা, হ্যান করবো না ত্যান করবো না। আমি কই দেখেন আমরা সবাই মিলে দেখেন আর 10 লাখ আর 7-8 লাখ টাকা ঋণ হয়ে গেছি আমি। আমার এই কয়টা মারলে তো আমার ঋণ সবার কেউ ক্লিয়ার হতো না, আর যদি ঋণ ক্লিয়ার তাহলে আমরা লয়ে যান গা, তখন দুঃখ নেই আমার। আমি বলতেছি এটা মানুষের বাঁকাবাজি করেছে, মানে আমার তো বাঁকাবাজি গায়ে লাগে না, ওই নেশায় আমি নেশায় আমার টাকা অনেক টাকা গেছে গা হাতের থেকে, ইনকাম করার পরে টাকাটি নষ্ট চলে গেল গা, আমার গেছে না। মানুষের বাঁকাবাজি করে, অনেক কিছু করে, এমন করেছে। আমি ইয়াবা খাইতেছি এরকম করে। হঠাৎ করে একদিন পরে আমি ইয়াবা আনতে গেছি এক জায়গায়, আমাদের বাড়ির পাশে একটা মাঠে গেছি আনতে, নিতে গিয়ে আমার পুলিশে ফলো করে, পুলিশে ধরে। পুলিশে ধরার পরে পুলিশে আস্তে পিছন থেকে গাড়ি ঘুরে আসতে আমি ইয়াবা ফালাই দেওয়ার পরও আমার লগে যাই দিছে, সে পুলিশটা ফলো করে ফলো করার পরে আমাদের 2 জনকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে আমাদের 2 থানায় লিয়ে গেল। থানায় লিয়ে পরে গেল আমার ছেলে, আমার ওয়াইফটা সবাই কাঁদতেছে, কান্নাকাটি করার পরে গেল, আমার ছোটো ভাইও গেল, আমার ওই সৎমাও গেল, আমার বাবাও গেল। দেওয়ার পরে ছাড়ে না, সে ইয়েমা বিক্রি করে, হ্যাঁ বিক্রি করে। পরে কিছু মাইট দিল, মাইট দেওয়ার পরে আমি বলছি দেখেন স্যার, আমি এবার বিক্রি করি না, খাই, সেটা বলতে পারেন, বিক্রি করি না, আমার এই অপরাধ দিয়েন না, আমি খাই, অনেক ইয়াবা খাইছি আমার জীবনে। পাওয়ার পরে আমার ছাড়লো না, সেদিন সারা রাত থানাতে রইলাম। পরের দিন আমি চালান করে দেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার নিয়ে এলো। আমার ছোটো ভাই ওই জায়গায় গেছে, ছোটো ভাই যাওয়ার পরে আমার ছোটো ভাই পরে আমি ছোটো ভাইয়ের সাথে ওদের কান্নাকাটি করেছি, আমি কি আমার কি ছাড়তে পারতি না, আজকে নিতে পারতি না, আমিও কান্নাকাটি করতেছি অনেক কিছু। ছোটো ভাই বলতেছে, কয় আরো গিয়া লেয়ার খা, ছোটো ভাই কানতেছে আর কয় আরো লেয়ার খা, আজকে আঙ্গমা নাই, তুই করছে গেলি, এটা কোনো যুক্তি হইলো? আজকে আমি অপরাধ করলে তুই ছুটে নিলে আমি মনটা বুঝিতাম, আজকে তুই বড় এই অপরাধ করছস, আমি তোর কিংবা ছুটাই নিমু। অনেক বকাবাজি করার পরে আমিও কান্নাকাটি করলাম। পরে ওদিন করে আমার ছোটো ভাই কাউন্টার কিনা দিয়ে এলো, দিয়ে আনার পরে আমার যখন জেলে লিয়ে গেল, কোর্টের থেকে জেলে নিয়ে যাওয়ার পরে আমি সারাদিনই কান্দাকাটি করি, খাই না। পরে যেদিন রাতে নেওয়ার পরে যে খাবার দিছে, খাবার যোগ্য না, পরে খাইতে পারি নাই, এদিনকে খাইনি সারা রাত ঘুমোয় নাই, সারা রাত চাই রয়েছি। পরের দিন সকালে ভোরে ডাইকা না ওই যে কিছু নিয়ম টিয়ম আছে, নিয়ম কারণ করানোর পরে আমার যে এক বেডে যে ইউনিটে পড়ি, ইউনিটের যে মেন সর্দার থাকে, সে বলে কয় আমার ডাক দেওয়া বলে, কয় হিন্দু মানুষ, ভালো মানুষ, তুই ভালো সিট নিবি না খারাপ সিট নিবি?
টাকা পয়সা এখন আছে না নাই? আমি কই দেখেন ভাই আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই। কয় এখন টেয়া লাগবো না, কয় তোর বাচ্চা তোর দেখতে আইবই, কই আইলে তখন টাকা পাঠালে। পরে আমার কয় আমি জিজ্ঞাসা ভাই কত লাগবো? কয় 3,000 লাগবো, তোর একটা বালা সিট দিব ঘুমানোর লেগে। আমি কই ভাই এতটা দিয়ে যেতাম না, আমি কিছু দিব না, আইলে আমার ভাই যদি আয় কিছু দিব না। পরে আচ্ছা সাইডে একটা সিট দেয়, সিট দেওয়ার পরে 2 দিন পরে আমার ভাই আয়। আমার পরে ওই যে সেই রুমের যে সর্দার ঢাই সবার ফেলে আগোই, আমার ভাইয়ের কাছে গেলাম। ভাইয়ের কাছে যাওয়ার পরে ভাই আমার 1,000 টাকা দিল, একটা লোকের মাধ্যমে 1,000 টাকা পাস করাইলো। পরে 100 টাকা কম দিয়েছে, আমার 900 টাকা দিছে। 900 টাকা পরে তো যেই খাবার দেয়, খাবার আমি খাইয়াছি না। পরে আমি বাইরে দেখতে অনেক কান্নাকাটি করি, আমার ভাই অনেক কান্নাকাটি করে। কয় দেখ তোর শুনানিও এক শর্ত আছে, তুই আর জীবনে খাবি না এগুলি ক। পরে আমি আচ্ছা, অনেক কান্নাকাটি করার পরে ছুটে নিছে নেওয়ার থাকলাম। পরে ওই 900 টাকার মধ্যে 600 টাকা নিল গা সেই লোকে। আচ্ছা, আমার পর 300 টাকা থাকে। দেখেন আমি কইছি দেখেন ভাই তুই 600 নিলে গা, আমি খামো কি? দেখেন আমি এই খাবার খাইতে পারি না, আমার দেখেন আমার কি 3-4 দিন ধরে একটা না খাই না লইয়া চলি। পরে খাইতে পারি না। পরে হ্যাঁ 600 টাকা 300 টাকা ছিল। 300 টাকার মধ্যে আমি এক প্যাকেট সিগারেট কিনি 100 টাকা দিয়া ওই জেলের ভিতরে। ওই 200 টাকা থাকা সিগারেটের প্যাকেটে ওই টাকা তুইছি, রাতে টাকাই নিছে প্যাকেটে নিছে আমার। পরে আর খাইতে পারি না। পরের দিন আমার শালায় গেছে আমার দেখতে। পরে শালায় আমার 500 টাকা দেওয়ার পরে শালা 500 টাকা নিয়ে কিছু কিনাকাটা খাই ওই জায়গার ভিতরে। পরে 8 দিন পরে আমার ছোটো ভাই আইসা কয় তোর যাবি নইছে। ছোটো ভাই ওদিনও কান্নাকাটি করে আমার সাথে দইরা, কান্নাকাটি করার পরে কয় আর খাবি না ক। কইলাম খাইতাম না। পরের দিন সকালে আমার ভাই বাইরে এলাম, বাইরে পরে আমার কেউ নিতে আয় নাই। আর বড় ভাই ওই যে নাঙ্গন চাকরি করে, বড় ভাইয়ের কাছে গেলাম। আর তো গাড়ি ভাড়াও নেই, আমি যাম গিয়ে 12,000। বড় ভাইয়ের কাছে গেলাম। পরে বড় ভাই যে শরীরে জামা কাপড় আসলে সব হালাই দিয়া নতুন জামা কাপড় কিনে দিচ্ছে আমার। দেওয়ার পরে আবার আমি 2,500 আসলাম। আইসা দেখি পরে আমার যেই অবস্থা, আমি তো এমবই রিনটিন করে থিয়ে গেছি জেলের ভিতরে গেলাম। পরে আমি যে গেলাম ছুটে গিয়ে বলে আমার ওয়াইফ আবার ব্যবসা কয়দিন কারিগরে সব চলে গেছে। এই 5-6 দিন আমার ওয়াইফ একাই মিষ্টি বানাইছে। মিষ্টি বানায় আমার প্রায় 35,000-40,000 টাকা মতো লাগছে বাই করতে। আমার ওয়াইফ 20,000 টাকা দিছে ওই একা মিষ্টি বানাই ওই ছেলের লইয়া। মিষ্টি বানায় 20,000 টাকা দিয়া, আর আমার ছোটো ভাই বাকি 20-30,000 টাকা লাগে দিয়া বইরা বাই করে আনছে। আবার পরে আমি 2 দিন যাই। ও মা 2 দিন যাওয়ার পরে আবার এই ইয়াবা আমি খাই। ওই খাওয়ার পরে ঘুরে ফিরে আবার ইয়াবা খাচ্ছি। পরে আমার ছোটো ভাই একদিন দেখে ভালো, ছোটো ভাই লাড়ি মাড়ি লইয়া আমারে মারতে আইসে অনেক কিছু। পরে আমি ওই যে এটার নেশা মেশা অনেক ছোটো ভাই খারাপ ব্যবহার করলাম। আমি খামই কতটা বাই করাম কয় এগুলি তো কষ্ট নেই আগে বাই করার আগে। আমাকে বাই করে আঞ্চস খেলে গা, উল্টো কথা হয়েছি বাই করে আঞ্চস খেলে গা গেলি বলতেছি। এরপরে ছোটো ভাই আমার কিছু টাকা পয়সা পানা আসলে ওই যে জোরটা খেলে আড়াইছে। পরে 20-25,000 টাকা ছোটো ভাই পানা। ছোটো ভাই চাপ সৃষ্টি করতেছে, এলাকার মানুষ চাপ সৃষ্টি করতেছে আমারে। চাপ সৃষ্টি করতে করতে এরকমই মানুষের টাকা পয়সা কয়দিন করবো ঘুরামু। ওই পরে একটা এনজিও হারে একটা ঋণ দেই, এরকম হারে একটা ঋণ দেই, এরকম করতে করতে পরে হঠাৎ করে দেই আমার জায়গায় মানুষের টাকা পয়সা দিয়ে এবার খাইতে ব্যবসার একটা 4টি গোল হওয়ার পর যায়, ব্যবসার পুঁজিবাটি সব শেষ হয়ে থাকা। আচ্ছা, পরে আমার ওয়াইফটা বলি আমাকে আমার তো ঋণ হয় হ্যাঁ যে ইনজু ডুডে আছে, ইনজু শেষ না ঋণ দিব না, ব্যবসা বাদ দেবো। পরে আমার ওই যে শ্বশুর বাড়িতে যেই আমাকে আমার ওয়াইফকে স্বর্ণ দেয়, সেই স্বর্ণ আমি একবারই বিক্রি করে ফেলাই ওয়াইফটা বইলা। আচ্ছা, বলার পরে বিক্রি করে ফেলাই। প্রায় 30-35,000 টাকা বিক্রি করে পাইয়া পরে আবার ব্যবসা চালে রানিং করি, চলতে থাকে। চলার পরে চলতে এরপরে আবার কিছুদিন এমন অফ থাকি, নেশা বাণিজ্য জুয়াটা খেলি না। পরে আমার আস্তে আস্তে ঋণ টিন ক্লিয়ার করার পরে কিছু একটা লাইন গার্ড হয়েছে, ব্যবসা আবার মোটামুটি ভালো আমার চলতেছে। লাইন গার্ড হয়ে গেছে ব্যবসা চলতেছে, মোটামুটি ভালো সমস্যা। ঋণ টিন দিয়ে লাইছি, পরে 1-1.5 লাখ 2 লাখ টাকা ঋণ আসি, ঋণ সবার দিয়ে লাইছি। এলে যাবারে আমার এক খালা ছিল, খালায় আসা বললো, কান্নাকারি করলো, আমার 20-25,000 টাকা দে, তোরা কিছুদিন পরে যা লাগে আমি তা দিই মনে। পরে আমি দিলাম 50,000 টাকা দিলাম। 50,000 দেওয়ার পরে আমার ছোটো ভাই নাগরল দিতে, আমার বাবা আমার ওয়াইফে নাগরল দিতে কয় তুমি যে আমার টাকাটা দিলা, টাকাটা আনতে পারবা নি? আনতাম কই ঠিক আছে দেখুন না। দেওয়ার পরে আমার বলছে তারা 1 বছর পর 6 মাস পরে 2 লাখ টাকা দিব 50,000 বললি, ঋণ সব ব্যাংকে দিব। ও মা পরে দেখে আছে মনে। পরে আবার ওই যে আবার ওই টুকটাক
এই নেশা বাণিজ্য করি আমি, চলতেছি নেশা বাণিজ্য আমার। হুম পরে আমার খালার যে 50,000 টাকা দিয়েছি, খালা আনো গেলাম, আমি কই দেখ আমার অবস্থা খারাপ, আমার টাকা দিয়ালাম, এখন আমার টাকা লাগবো। লাগার পরে খালা 10,000 20,000 দিকে দিতে খালা 80,000 টাকা দিলে, 50,000 বললে 80,000 টাকা খালার থেকে আনছি। 80 টাকা আনতে আনতে এবারে আমার, আমি ওই যে আবার ওই জুয়াটা টুকটা টাকা খেলি ওই ব্যবসা বাণিজ্য টুকটাক চলি, খেলি ওই জুয়া ইয়ে বা মেয়া খাই ওই খাইতে খাইতে পরে এরকম ওই আবার ওই এমন 2-2.5 লাখ 3 লাখ ঋণ হয়ে গেছি। মানে তো আর মানুষে আর ঋণ দেয় না, আমার আর চাইলে আলার টাকা পয়সা মালটা কিছু কিনতে দেয় না। কী করি পরে ওই যে বাবাই আমার একটা জায়গা দিয়েছিল, এই জায়গাটাও আবার বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বিক্রি করে দিলে আমার বাদ দিকে আছে, কয় এই যে তোমার এই কারখানার মাল সামান আছে, এটি বিক্রি করি নাই, মাল সামান আছে এটি আছে, এগুলো যাইবা কই? পরে যামু কই, পরে আমি কইলাম, আমি কই যাই যা কিনা আমার 1-2 মাস সময় দিব, সময় দেওয়ার পরে কী করুন, পরে যে জায়গাও বেচতে পারি না, আমার বাবা জায়গা বেচতে দেয় না তোর কাছে, জায়গা তো আমি দিছি তুই বিক্রি করে দিলে বিক্রি অনেক কিছু ওই কাছে এমন নেই। আমি জুয়াটা খেলি ওই মানুষের খালি খারাপ কই, বাবার খারাপ কই ওই, এরপরে লাস্টে এক ফিনিশিংয়ে দেখাছে আবার আমার সৎ মাই জায়গা আমি কিনবো। পরে আমি জায়গা নাও আমার ঋণ ব্যাঙ্গা দাও, ঋণ ব্যাঙ্গা দিলে আমি বাচ্চা দাম। পরে দূরে গিয়ে কী করে না করি তোমার দেখতা না, আমি একা এক মনে। পরে এমন ওই বলতে থাকে এতটা ঋণ এক ডিসিম জায়গা এতটা দাম হইব 70-80 হাজার টাকা ব্যস্ত যাইব। পরে আমার মার আগে রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমার রেজিস্ট্রি করে দিলাম, আমার মার নামের আগে রেজিস্ট্রি করলো আমার সৎ মার নামে, আর 70,000 টাকা দিল আমারে। 70,000 টাকায় রেজিস্ট্রি বেশি ওই কাকে বাকে সিরা ফেরা নিব আমার, যেমন 2-2.5 লাখ টাকা ঋণ, 70,000 টাকা কী হইব আমার। পরে এমন সবারই কম বেশি করে দিয়া পরে আর ব্যবসাটা চালু করলাম। এই 7-8 হাজার টাকা আসলেও চালু করে দিই, ঋণ তো আসি ওই 7,000 টাকা কিছুই হয় না ব্যবসা। ওই যখন কামাই 500 টাকা খাইলে আবার 2,000 টাকা জুয়া খেলি না, নেশা চলতেছি আমার, জুয়া খেলা খেলা দিয়েছি, নেশা করি ওই নেশা করতেছি ওই করতে করতে এমন চলতেছি ওই মানে এক সময় 30-40 গোল, মানে আর ব্যবসা করতেই পারি না বুঝলে। তারপরে বেশি দিন ব্যবসা করতে পারিনি, করার পরে করি না। পরে অনেকদিন বয়ে খাইলাম, মানে করে চাইলাম তো ডাইলাই না। আমি চাকরি করলেও মোটামুটি 12 টাকা বেতন পাই, তো চাকরি করলে কি বুঝি আমি যে সারাদিন কাজ করি, রাইতে টাকা পাইলই কি না ইয়াবা খাইলাই চলতেছে এরকম। ওই দিন অভাব পড়ানো হলতাছই এরপর এমন জায়গা চাকরি করি আর মাঝে খবর পাই আমি এমন চাকরি করে চাকরিতে লাগলাম, একদিন করলে 3 দিন করি না, এরকম করি। কত টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমার ভালো লাগে না চাকরি মাকরি পরের কাজ করতে। নিজের কাজ করছি, এতদিন নিজের সাহায্য করছি, পরেরটা করতে ভালো লাগে না, করতে আসি। পরে চাকরি করলাম, চাকরিতে লাগার পরে 700-800 টাকা পাই। এ ভাই আজকে 500 দেই, 3 দিন দেই না, খাই হইলাই চাকরি, কিন্তু কাজ প্রতিদিনই করি, পার ডেই করি, এমনই চলতেছে। আমার কাজ করি ঠিকই, আবার এই খাই হইলাই। আমার ছেলেও পরে আমি বাড়িতে এসে তো খাই, এটা দেখে, ছেলেও দেখে দেখে। পরে আমার মন আজকে যে কাজে না যাই, ওই ছেলের 10-20 টাকা করে দিই, ছেলের টাকা পয়সা জমায়, সেই টাকা শুধু নিয়ে আমি এবাকে এলাই কিনে না। যেমন কিছুদিন আগে বলতেছে, বাবা তুমি আমার যে টাকা দাও, এই টাকা তুমি নেওই কা, তুমি আমার টাকা দিয়ে কী লাভ হয় কও, তুমি 10 টাকা করে 20 টাকা করে দাও, আবার এই জমাই আমি, তুমি আমার তে নিয়া কী করো তুমি কইতে পারবা। আমার পোলা এটা পরে বলে আমি পোলার সামনে কান্দি না, সাইডে ফাইডে গিয়া কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে আমি কই ওর পোলারে 10-20 টাকা করে দেই, আমার টাকা আবার আমি নিয়ে খাইলাই। পরে আমার পোলা আগে তো আমার ব্যবসা থাকতে পোলারে যেটা চাই সেইটাই নিয়ে আসছি, কি খাইতে দিছি। পরে আমার পোলা আমার ওয়াইফ কিছুদিন আগে 2 দিন আগে বলতেছে কয় তুমি খালি কামই করে গেলা, আমার পোলারে কিছু দেখলাও না, পোলারা দিন দিন এমন হয়ে গেছে তুমি সেটা দেখো না, খালি তোমার খাওয়া হইলি চলে, সোয়াল একটা বেয়াল একটা, খালি তুমিই খাও, চাইলে আনো না ডাইলে আনো, দেখার কোনো খবর নাই। এটা কে বলছে? আমার ওয়াইফ বলতেছে। আচ্ছা, আমি তো কাম তো তুমি ঠিকই করো, 700-800 টাকা প্রতিদিন কাম করো, কাজে গেলে 2700 টাকা পাও, তুমি তো আর ই করো না। এই যে ফলায় এই যে একটা জিনিস চায় মানুষের দেখা চায়, তুমি কিনা দিতে পারো না, কাম কর 700-800 টাকা, তুমি আমার প্রতিদিন 500 টাকা করে যদি দাও, 300 টাকা তুমি খেয়ে আলেও তাতে কোনো দুঃখ নেই আমার, তুমি 500 টাকা পার ডে আমার দেওয়া যাইও। ওই 2 দিন কাজে লাগলে 2 দিন দেই, আবার এই অবস্থায় এরকমই টাকা পয়সা খরচ হই ঘরতে নিয়ে খেয়ে মেয়েরাই চলতেছে এরকমই দিন মিন। এখন এরকমই আছে? হ্যাঁ, এখনো এরকমই
এখনো চলতেছে এরকম দিন। ওর ওই যে টাকাটা বিক্রি করে ফেললাম। এখন তো আমি আমার বাবা জীবিত আছে দেখে এখন হবে সেই বাড়িতে আসছি, আমি থাকতে পারতেছি। আমার মা তো বাই করে দিকে থেকে আছে, কিন্তু বাই করতে পারে না বাবার লাগে বাই করতে পারে না। তাহলে আপনার যদি এখনো চলে এরকম, আপনি যখন গল্পটা বলছিলেন বা এখন আপনার দু চোখ বেয়ে পানি পড়ছে এবং আপনি সিক্রেটস অনুষ্ঠানে আসছেন, মানে হচ্ছে আপনার ভেতরে আপনার কার্যকলাপ নিয়ে এক ধরনের অনুতপ্ত বোধ আছে। আপনি যা করছেন তা সঠিক না, এটা আপনি জানেন। জানার পরও আপনি এই কাজগুলো করে যাচ্ছেন বা করতে বাধ্য হচ্ছেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে চান কিন্তু পারেন না। আপনি এরকম একটা অবস্থায় আছেন, তাই কি? হ্যাঁ। যা আপনার গেছে সেটার জন্য আফসোস করে লাভ নাই। আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হতো, আমি জানি না, আল্লাহ নিশ্চয়ই সবার মঙ্গল চান সেই অর্থে বলছি, সেটা হচ্ছে আপনি যে ড্রাগগুলো নেন। আপনি আমাকে যখন অনুষ্ঠান শুরু হয় তার আগেও বলছিলেন যে গতকালকে আপনি ড্রাগ নিয়েছেন, ইয়াবা নিয়েছেন। আপনি যে ড্রাগগুলো নেন, এই ড্রাগ তো একটা পার্মানেন্ট ক্ষতি করে দেয়, এবং পার্মানেন্ট ক্ষতির জায়গায় আপনি এখনও গেছেন কিনা আমি জানি না। হয়তো নেশার তুমুল নেশা হয়, জন্যই ড্রাগের কাছে যান বারবার। শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ পার্মানেন্টলি ক্ষতি করে দেয়, বিচার বিবেচনার জায়গাগুলো ক্ষতিগ্রস্ত করে দেয়, বোধ শক্তি থাকে না, ভালো লাগা ভালোবাসার জায়গাগুলো নষ্ট হয়ে যায়। আপনার মধ্যে বোধ শক্তি এখনও আছে, আপনার দু চোখ বেয়ে পানি পড়তেছে, আপনি সিক্রেটসে আসছেন, তার মানে বোধ শক্তিগুলো এখনও আছে, আপনার ফিরে আসার সম্ভাবনা আছে। দেখেন, শুধু ধাক্কা মেরে শুধু নিজেকে একবার একটু জেগে উঠলেই সম্ভব সেটা। যদি মনে করেন যে না, আমার বহুত হয়েছে, আমি এখান থেকে যত কষ্টই হোক না কেন আমি রাস্তায় আর যাবো না, যত কিছুই হোক না কেন এটা আমি আর করবো না, তাহলেই সম্ভব। আমি এই বোধটা শক্ত করে ধরাটা খুব কঠিন। আমি যে কথাটা বললাম আপনাকে যে না, আজকের পর থেকে আমি আর করবো না, আজকের পর থেকে আমি আর যাবো না, আমার সন্তান আমার কাছ থেকে 2 টাকা চায়, সেটার জন্য আমি দিতে পারি না, এটা আমার জন্য খুব দুঃখের বিষয়। আমি এত টাকা রোজগার করেছি, এত টাকা আমার কাছে থাকলে হয়তো আমি একটা নিশ্চিতভাবেই একটা জীবনযাপনের দিকে আগায় যেতে পারতাম, আমি পারি নাই, সেটা একটা খুব দুঃখজনক বিষয়। কিন্তু আপনার কি গেছে সেটার দিকে না তাকায়া আপনার কি আছে সেটার দিকে তাকান, তাহলে আপনি সামনের দিকে সহজ আগাতে পারবেন। দেখেন আপনার কি আছে আমি বলি। প্রথমত, আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল, আপনি ব্যবসা করে কিন্তু সাকসেসফুল হয়েছেন, কারণ আপনি 10-15 লাখ টাকা আপনার এই অবস্থা থেকে রোজগার করে আপনি জমাইছেন, যেটা বললেন 13.5 লাখ টাকার মতো ব্যাংকে জমাইছেন। এটা একটা বিশাল ব্যাপার। তার মানে আপনি বিজনেস করলে সাকসেসফুল, আপনি খুব ভালো মিষ্টি বানাতে পারেন। এই বিদ্যা তো কেউ আপনার কাছ থেকে নেয় নাই। এই বিদ্যা আপনার কাছে আছে এবং কনফিডেন্টও আছে, কারণ আপনার অভিজ্ঞতা আছে। 2, আপনার 2টা হাত 2টা পা এবং আপনি সুস্থ সবল একজন মানুষ, আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, তার মানে এটা আপনার সম্বল, এটা আপনার সাথে আছে। আপনার ঘরে ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার মানুষ বলতে আপনার ছেলের কথা আমি বলতেছি, যাকে আপনি প্রচুর ভালোবাসেন। আপনার বউয়ের কথা আমি বাদই দিলাম, তারপরেও তাকে আপনি নিজে ইচ্ছাই বিয়ে করেছিলেন। সংসার জীবনে অনেক সমস্যা থাকে, কিন্তু আপনার ছেলেকে তো আপনি ভালোবাসেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে আপনার বেঁচে থাকার জন্য, আপনার ভালো কাজ করার জন্য যথেষ্ট উপাদান আপনার চারপাশে আছে এবং সেটা সামর্থ্য আপনার আছে। আপনি কি করছেন সেটা ভুলে যান, আপনি কি করতে পারেন সেদিকে লক্ষ্য দেন। মানুষ যেই অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের নেশাগ্রস্ত। আমার এই লাইনটা শুনে অনেকে আটকে উঠতে পারে যে আমি কি বলতেছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের নেশাগ্রস্ত। কেউ ড্রাগ নেয়, কেউ টাকার নেশায় থাকে, কেউ ভালো কাজ করার নেশায় থাকে, কেউ সেবা করার নেশায় থাকে, কেউ অর্থ সম্পদ বানানোর নেশায় থাকে। মানুষের এই নেশাগুলো প্রয়োজন আছে। আপনি যেই কাজই করেন না কেন, যেটাই করেন না কেন, সেটার মধ্যে এক ধরনের অ্যাডিকশন থাকতে হবে। ওই অ্যাডিকশন না থাকলে সেটা সম্ভব না। সমস্যাটা হয়ে গেছে, আপনার অ্যাডিকশন আছে কিন্তু সেটা ড্রাগের প্রতি। আপনি যদি 13-14 লাখ টাকা খাটিয়ে আপনি যদি নিজের জমিটা কিনতে পারতেন, সেখানে যদি আপনার একটা বাড়িঘর নিজের হতে পারতো, তাহলে ওটার মধ্যে যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তিটা আপনি পাননি বলে আপনি জানেন না এটা নেশাটা কি। যেদিন আপনি পেয়ে যাবেন, সাকসেসফুলি করতে পারবেন, সেদিন আপনি আর অর্থগুলো অপচয় করবেন না। আমি বহু ইয়াবা অ্যাডিক্ট যারা আছেন তাদের ইন্টারভিউ করেছি আমার লাইফে, বহু। আমি আপনাকে যখন অনুষ্ঠান শুরু হয় তার আগে আমি জিজ্ঞেস করেছিলাম কি আছে এটার মধ্যে, আপনি বলছিলেন যে আপনি জানেন না আসলে কি আছে, কেন করেন তাও জানেন না, বাট আপনার করতে ভালো লাগে তো করছেন। তো এখনও ভয়ানক ধাক্কা আপনি পান নাই। ভয়ানক ধাক্কা কোনটা হতে পারে? ধরেন একটা মারাত্মক ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতিটার কোনোদিন পোষানো সম্ভব না। ছেলে কিছু একটা আপনার কাছে কিনে যাচ্ছে, আপনি কিনে দিতে পারতেছেন না পকেটে টাকা থাকার পরেও। এটা একটা কষ্ট, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর কষ্ট অন্যভাবে আসতে পারে যদি আপনি এখনই না থামেন, এবং এটা আপনি জানেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমি আপনাকে অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, এবং আমি বিশ্বাস করি, কারণ আপনার মধ্যে বিবেক আছে মনেই আপনি হয়তো সামনের দিকে আগাবেন। কোনো মানুষই পরিপূর্ণ ভালো মানুষ না। এই যে আপনার মধ্যে যে প্রবলেমটা আপনি নিয়ে আসছেন এখানে, লাখ লাখ মানুষকে বললেন, যারা শুনলো তাদের মধ্যেও এর চাইতে অনেক বড় ধরনের প্রবলেম আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে, সব মানুষের মধ্যে ভুল ত্রুটি আছে। কিন্তু এগুলো হচ্ছে মারাত্মক রকমের ভুল, এগুলোর কোনো সংশোধন নাই যদি আপনি আপনার সন্তানের প্রতি দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে না পারেন। আপনার সামর্থ্য ছিল, তারপর আপনি পারেননি শুধু নিজের ভুলের কারণে। এই জায়গাটায় আপনি কোনো কিছু ছাড় দিতে পারবেন না, কারণ আপনার সন্তান কিন্তু বড় হচ্ছে। এবং আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তান যাদের সাথে বড় হচ্ছে, তারা যদি বলে যে তোর বাপ নেশা করে, তুই নেশাখোরের সন্তান, এটা কত ভয়ঙ্কর রকমের কষ্ট হতে পারে।
আবার এরকম ওরকম অনেক মানুষকেও আপনি পাবেন যারা জীবনের এক পর্যায়ে নেশা করছে, কিন্তু তারা তো পরিবর্তন হয়েছে, তাদের দেখে আরও 10টা মানুষ পরিবর্তন হতে পারে, এরকম জীবনযাপন দিকে তারা আগায় গেছে। সুতরাং আপনার দ্বারা ভালো কিছু করার সম্ভাবনা এখনও আছে, আপনি চাইলেই ভালো কিছু করতে পারেন, কারণ আপনার ভিতরে কষ্ট আছে আপনার এই জীবনটা নিয়ে। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই, যে আপনার কিছু করা উচিত, কারণ দেখেন যে পরিমাণ কষ্ট করে আপনি মানুষ হয়েছেন, আপনার মা ছিল না, সৎ মায়ের কষ্ট, খাইতে পারেন না, এটা পারেন না, তারপর তো সৃষ্টিকর্তা আপনাকে 2 হাত উজাড় করে দিচ্ছে, পয়সা করি কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ, কিন্তু আপনি শুধু এই নেশার কারণে আপনি এটা একটা ভুল পথে চলে যাচ্ছেন। সুতরাং আমি মনে করি আপনি এটা চেষ্টা করেন, এটা আমি মনের জায়গা থেকে বললাম। আর যদি একান্তই না পারেন, তাহলে আপনি বারবার চাচ্ছেন কিন্তু পারতেছেন না, রিহাবে চলে যান। আপনি নিজে গিয়া বলেন যে ভাই আমি চাচ্ছি কিন্তু আমি পারতেছি না, বহুবার আমি চাচ্ছি কিন্তু পারতেছি না। ওয়াইফের সাথে কথা বলেন, বাচ্চার সাথে কথা বলেন, সুন্দর করে তাদেরকে বোঝান, রিহাবে চলে যান। রিহাবে চলে গিয়ে 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 6 মাস লাগুক, ওইখানে থাকেন। একটু কষ্টকর জীবন, কিন্তু আপনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। এটা হচ্ছে একদম ডাক্তারি লেভেল থেকে বলা যেটা। আমি একটা নাটক দেখছিলাম অনেকদিন আগে, সম্ভবত এটা আজিজুল হাকিমের অভিনীত নাটক। ওই নাটকটাতে যেটা দেখায় যে ক্যারেক্টার যে সে নেশা করে এবং সে বের হয়ে আসতে চায় কিন্তু পারতেছে না। তো এক পর্যায়ে সে তার মাকে বলে যে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও। সে হিরোইন নিত, এবং আমি একটা দিন যদি বন্দি অবস্থা থাকতে পারি, এত বেশি এক্সট্রিম লেভেলের নেশা করে সে, যে 2 ঘন্টা 3 ঘন্টা পর তার ড্রাগ নিতে হয়। তো বলে আমি যদি একটা দিন শুধু ওভারকাম করতে পারি নিজেকে, তাহলে আমি কন্ট্রোল করে ফেলতে পারবো। তো বলে আমি একটা দিন বন্ধ থাকবো ঘরের মধ্যে, এবং আমি যদি মরেও যাই, আমি যাই বলে রিকোয়েস্ট করি না কেন, তুমি দরজাটা খুলবো না। ওর মার কাছে মা ওকে ঢুকায় দেয়, ঢুকা দেওয়ার পর বন্ধ করে দেয়। এবং তারপরে হলো ওর ঘাম ছুটে যায়, ওর ভয়ঙ্কর রকমের চিৎকার করতে থাকে, ভয়ঙ্কর রকমের গালিগালাজ করতে থাকে, বের হয়ে আসতে চায়, কিন্তু ওর মা ওকে বের করে না। এবং শেষ পর্যন্ত সে একটা দিন চলে যায় এবং ওভারকাম করতে পারে বিষয়টা। এবং এই নাটকটা আমার সিনটা এখনও মনে আছে। নেশার বিষয়টা তাই, একটা মনের মধ্যে ভয়ঙ্কর রকমের ক্ষুধা তৈরি করে যে একটু নেই, এবারই শেষ, আর নিব না, এবার নেই, এই মজাটুকু নিলেই হয়ে যাবে, কিন্তু বারবার ওটা ওই জায়গাটায় নিয়ে যায়। এরকম হয় যে ওরকম কালকেও গতকালকে আমার টাকা নাই, 1 টাকাও নাই, আমি কীভাবে কী করবো? আমি রিক্সা ভাড়া দিয়ে আমার কাছে যাবো সেটাও নেই, সিগারেট খাবো সেটাও টাকা নেই আমার কাছে। কী করলাম, মাথা মধ্যে দুশ্চিন্তা প্ল্যান, আমি করেছি খাবো না, সেটা বলতেছি, সমস্ত দিন বলতেছি খাবো না। হঠাৎ করে আমি আলমারিটা খুললাম, আমার ওয়াইফের নুপুরটি পেলাম, নুপুর বিক্রি করে দিলাম। সেই নুপুর নিয়েই আমি একখানে রেখে 1000 টাকা নিলাম, খেয়ে ফেলছি। কালকে কিন্তু আপনাদের অফিস থেকে ফোন দিছে, আমার পকেটে 700 টাকা, একটা প্রথম কিনছি, খেয়েছি 700 টাকা, আমি তো আসতে পারবো টাকায়, সমস্যা হবে না আমার। ও মা, একটু 7টা 8টা বাজে পরেই একটা ইয়াবা কিনছি, ওই 500 টাকা দিয়ে আসিল, ওই 500 টাকা জুয়া খেলে ফেলছি। আমি শুধু এটাই বলতে চাই আপনাকে, সকালে হওয়ার পরে আপনাদের জায়গায় যে আসবো, আমার থেকে 1 টাকাও না। আমি এরকম বহু কেস পেয়েছি জীবনে, এরকম অনেকে এসছেন এখানে। আমি আপনাকে শুধু এটুকুই বলতে পারি, ভাই আপনার সৎ ইচ্ছা লাগবে, আপনার সৎ ইচ্ছা, এবং আপনি যেটা করেন, আপনার আশেপাশে যারা ইয়াবা বিক্রি করে বা যাদেরকে আপনি চিনেন, এদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন, আপনার পুরো সার্কেলটার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কারণ ভয়ঙ্করতম দিন কিন্তু সামনে, ভয়ঙ্করতম দিন। এবং এই ভয়ঙ্করতম দিন, এটা কত ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। যেহেতু আপনার ওই জিনিসগুলোর প্রতি আগ্রহ নাই, আপনি ভয়ঙ্কর জিনিস ফেস করার চাইতে আপনি বড় কষ্টের জায়গায় আছেন আপনার সন্তানের বিষয়ে, পরিবারের বিষয়ে। সুতরাং আপনি একটা নিজে থেকে চেষ্টা করে যান, আর না হলে আপনি গো টু রিহ্যাব সেন্টারে যান, এবং রিহ্যাবিলিটেশনের জায়গায় আপনি 3 মাস থাকেন, 6 মাস থাকেন, ওরা আপনাকে ভালো করার জন্য চেষ্টা করবে। আপনার ওয়াইফকে নিয়ে যান, যত কষ্টই হোক না কেন, ওইখান থেকে একটা টাইম পার করে তারপর আপনি ফিরে আসেন। এই 6টা মাস পরিবারকে খাবার দাবার সব কিছু জোগাড় করে দিয়ে আপনি যান, এবং আপনার জন্য এটা ভালো হবে। আমি বলতে চাইছি, মানে আমি তো আর 6 মাসের জায়গায় থাকলে তো আমার সংসার চলবে না, আমি আর চিকিৎসা হবে না। কারণ আমার ইচ্ছা, আর এটার থেকে আমি একদম বিরত থাকতে চাই, কারণ এই জীবনে আর আমি এটা চলাতে চাই না। আর আমার বিশ্বাস, আমি আপনাদের সাথে শুধু আশাই যেন আমি আপনার কথা খুব ভালো লাগে আমার থেকে। আমি সমস্ত রাত আপনাদের কথা শুনি, রবিবার এবং বুধবার আমি মিস্টেক করি না কোনোদিন আপনার কথা অনেক ভালো লাগে আমার। সে কারণে আমি সারা রাত চাই আপনার কথা শুনতে। আমি জানি আপনার কথা শুনতে তেমন ভুলে থাকতে পারবো, ভালো লাগে আমার। সেকেন্ডে ইচ্ছা হয় আমি এটার দিকে যাবো না, তো তারপরে যাই। তো এখন তো আমার তরুণী অবস্থা, এখন আমার ঘরে অনেক মাল আছে, কিন্তু আমি ঋণ আছি, প্রচুর টাকা, 2.5 লাখ টাকার মাল আছে। আপনি সহজ করে বলি আপনাকে, ধরেন আপনি যে এখন বাড়িতে যাবেন না, যার পথে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, আপনার এই মাথায় যে চিন্তাগুলো আছে না, এগুলোর কোনো দায় থাকবে তখন? আপনার ওয়াইফ কার কাছে থাকলো, আপনার ঘরে মাল আছে, আপনার ঋণ আছে কিনা, আপনার এগুলোর কোনো দায় থাকবে না? আপনি তো মারা গেলেন, এগুলো কি থেমে থাকবে না? এগুলোর মতো চলতে থাকবে। আপনার নিজে বাঁচা প্রয়োজন, আপনি ধীরে ধীরে মরে যাচ্ছেন। আমি এই হার্ড কথাটা আপনাকে বলতে চাইনি, আপনাকে ফার্স্ট বাঁচেন,
এবং বাঁচার জন্য আপনাকে রিহ্যাবে যাওয়া দরকার। সব কিছু ছেড়ে দেন। মনে করেন আপনি ডেড ম্যান, আপনি একটা পুরো সার্কেলের মধ্যে আছেন, যেই বা মনে করেন চারপাশে আপনার দানব, এই দানবটা আপনাকে মেরে ফেলবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করে দানব থেকে বেরোয় আসতে পারবেন না। সেই জন্যই আপনাকে বলতেছে আপনি রিহ্যাবে যান। 6টা মাস থাকেন, 3টা মাস থাকেন, পরিপূর্ণ সুস্থ হন। সুস্থ হওয়ার পরে জীবনে বহুত ঋণ শোধ করতে পারবেন, সংসার করতে পারবেন, বাচ্চা কাচ্চা সব কিছু টেক কেয়ার করতে পারবেন। এবং রিহ্যাবে যেহেতু ওরা প্রফেশনাল, ওরা জানে আপনাকে কীভাবে জিনিসটা করতে হবে। এবং আপনি যদি একটা সুন্দর জীবন পান, আপনি যদি সুস্থ থাকতে পারেন, আপনি যদি এসব থেকে দূরে থাকতে পারেন, তাহলেই আপনি এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন। আপনি এখন ওভারলোড নেবেন, চারপাশের এত কিছু আপনার মাথার মধ্যে এসে বসবে। আপনি যদি সুস্থই না থাকেন, আপনি যদি ভালোই না থাকেন, আপনি এগুলো শোধ করবেন কী করে? বরং আরও বোঝা হয়ে যাবেন। তখন আপনার আর এই জিনিসগুলো আরও বেশি বোঝা লাগবে আপনার কাছে। সুতরাং আপনার উচিত ফার্স্ট হচ্ছে রিহ্যাবে চলে যাওয়া। আপনার ওয়াইফের সাথে কথা বলা, সবার সাথে কথা বলা, বলে যে আমার এখন ট্রিটমেন্ট দরকার, আমার এই অবস্থা, আমার ট্রিটমেন্ট দরকার, এবং আমি ট্রিটমেন্ট যদি ঠিক মতো না হয় আমি শেষ হয়ে যাব। ঠিক আছে, তাহলে কী করতে হবে? আমাকে রিহ্যাবে যেতে হবে। যত কষ্টই হোক আপনার, আপনি রিহ্যাবে থাকবেন এবং থাকার পরে আপনাকে একটা, যখন দেখবেন যে না আপনি ঠিক করতে পারছেন, আপনি এটা ছাড়াও সুন্দরভাবে জীবনযাপন চলে, আপনি বের হয়ে আসেন, নতুন জীবনযাপন করেন, ফাইট করেন। এবং আমি বিশ্বাস করি যেই মানুষটা জীবনে খারাপ জিনিসের অভিজ্ঞতা নেয় এবং খারাপ জিনিস থেকে ফিরে আসে, ভালো জীবনযাপন করতে চায়, ওই মানুষটা স্বাভাবিক মানুষের চাইতে বেশি আউটপুট দেয়, সে বেশি ভালো কাজ করতে পারে, কারণ সে খারাপের টেস্টটা জানে। সুতরাং আপনার সামনে সম্ভাবনা আছে এবং আপনি এই জিনিসটা করেন, আপনি আল্লাহর রহমতে ভালো কাজ করবেন। আমি এটাই বলতে চাই আপনাকে। প্রিয় শ্রোতা, আমি আজকে বিশ্বাস করি যারা আজকের এই অনুষ্ঠানটা শুনলেন, অনেকেই হয়তো বা এই ড্রাগের মধ্যে আছেন। আমি জানি যারা এই নেশাটা করেন, শুধু ইয়াবা না অন্যান্য নেশাটাও নেন, তারা এটাও জানেন যেটা খারাপ, ভয়ানক রকমের খারাপ জিনিস। একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করা উচিত। আপনি এত কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নাই। আপনি যদি আজকে শারীরিকভাবে বিকল হয়ে যান, চারপাশের যতগুলো জিনিস আপনাকে পেইন দেয়, এই জিনিসগুলো আপনার কনসার্ন থাকবে না। তখন আপনার কনসার্ন হবে